এত রাত করে বাসায় আসলে কেন? আমার বাসায় আমি যখন খুশি আসবো, তাতে তোর কি? আমি তোমার স্বামী। তোকে বলছি না আমি তোকে স্বামী হিসাবে মানি না? তারপরেও তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস? তোর জন্য রাব্বি আমার উপর আজকে অনেক রাগ করেছে। তোকে তো 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব, তাও কেন আমাকে তোর বউ বলিস? আমি তোমাকে ভালোবাসি পরি। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? দেখে থাকলে আমাকে প্রপোজ করতে আসতি না। বড় লোকের মেয়েকে বিয়ে করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছিস? তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন টানছো? ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি, তোমাদের সম্পত্তি দেখে তোমাকে ভালোবাসিনি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। চুপ কর ছোট লোক। আগে আমাদের সমান হবে, তারপর ভালোবাসি বলতে আসবি। যা এখান থেকে। পরীর বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। মনে হচ্ছে আমি তাদের কাছে কোনো একটা জোকার। ওখান থেকে তখনই চলে আসলাম। এবার চলুন আপনাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হৃদয়, আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো নভা ইসলাম মেঘা। ডাক নাম হলো পরি। পরি আমার ফুফাতো বোন। অবশ্য ওরা আমাদের আপনজন বলেই পরিচয় দেয় না, কারণ ওর বাবা অনেক বড় লোক আর আমার বাবা সামান্য সরকারি চাকরিজীবী। ওরা সুযোগ পেলে আমাদের অনেক অপমান করে। আর ফুপু মারা যাওয়ার পর তো ওর বাবা আমাদের চোখেই দেখতে পারে না। ফুপু মারা যাওয়ার সময় পরি অনেক ছোট ছিল, এখন ওর বাবার মতোই হয়েছে। ও কখনো আমাদের সহ্য করতেই পারতো না, কিন্তু আমি ওকে ছোটোবেলা থেকে ভালোবাসতাম, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। আজকে বললাম। আর তারপর কি হলো তা তো আপনারা দেখলেনি। আমরা দুজনে একই কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ি। ও বিজ্ঞান শাখায় আর আমি ব্যবসায় শিক্ষা শাখায়। এরপর আমি ক্লাস করতে গেলাম। কে রে, কি হয়েছে তোর? আরে পরীকে আজ বলেছিলাম যে ওকে ভালোবাসি। তুই তো জানিস ও এরকমই, তারপরে কেন ওকে প্রপোজ করতে গেলি? পারলে তুই ওকে ভুলে যা। কিভাবে ভুলবো? আমি ওকে সেই ছোটোবেলা থেকে ভালোবাসি। আচ্ছা, মন খারাপ করিস না। ক্লাস শেষ করে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখনই বাবা বলল, তোর বড় চাচার মেয়ের বিয়ে, তাই কালকে আমাদের সেখানে যেতে হবে। বাবা তুমি তো জানো পরি আর ওর বাবা আমাদের সহ্য করতে পারে না, আর সেখানে তারাও আসবে। বাবা বললেন তারপর আমাদের যেতে হবে। তোর বড় চাচা আমাদের অনেকবার বলেছেন না গেলে সে কষ্ট পাবে। ঠিক আছে বাবা, যাব। তারপর খেয়ে দিয়ে রুমে আসলাম। আমার বাবারা 3 ভাই 2 বোন। তাদের ভেতরে আমার বাবা মেজো, আর পরি হলো আমার বড় ফুপির মেয়ে। একটা অসুখের কারণে বড় ফুপু মারা গেছেন। তখন পরি ছোট ছিল। আমি রুমে শুয়েছিলাম। তখনই ছোট বোন সিনহা এসে বলল, ভাইয়া, তুমি আর পরি আপু তো একই কলেজে পড়ো। আপু তোমার সাথে কথা বলে না? না। তুমি যে আপুকে ভালোবাসো তা বলেছো? আজকে বলেছি, কিন্তু বিনিময়ে থাপ্পড় দিয়েছে, আর অনেক কথাই বলেছে। মন খারাপ করো না ভাইয়া, দেখো একদিন পরি আপু তোমার ভালোবাসা ঠিকই বুঝবে। জানি না রে সেদিন কখনো আসবে কিনা, কিন্তু ভাবছি আমরা ওখানে গেলেও ওরা আমাদের অপমান করবে। ওখানে যাওয়ার পর সব সময় ওদের থেকে দূরে দূরে থাকবি, ওদের সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা, এখন ঘুমা। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমাকে দেখে জুয়েল বলল, কে রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কালকে বড় চাচার মেয়ের বিয়েতে যেতে হবে, আর সেখানে পরীরাও আসবে, আর ওরা তো আমাদের দেখলে অপমান করবে, তাই নিয়ে চিন্তায় আছি। তারপর চা খেতে লাগলাম, আর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যায় বাসায় গেলাম। রাতেই সবাই সব কিছু গুছিয়ে নেবে, আমরা সকালেই রওনা দেব। তারপর রুমে এসে সব কিছু গুছিয়ে ব্যাগে পড়লাম। গোছানোর পর সবাই একসাথে খেয়ে নিলাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, কারণ বড় চাচার বাড়িতে যেতে 5-6 ঘন্টার মতো লাগে। ফ্রেশ হয়ে সবাই খেয়ে রওনা দিলাম। দুপুর 3টার সময় বড় চাচার বাড়িতে পৌঁছে গেলাম। বড় চাচা অনেক খুশি হয়েছে আমরা এসেছি বলে। সবার সাথে কথা বলে খেতে বসলাম। খাওয়া শেষের পর একটা রুমে আসলাম ঘুমানোর জন্য। সবাইকে দেখলাম, কিন্তু পরি আর ওর বাবাকে দেখলাম না। মনে হয় এখনও আসেনি ওরা। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে কিছু খেয়ে সব কাজিনরা মিলে আড্ডা দিতে লাগলাম। তখনই বাসার বাইরে গাড়ি আসার শব্দ পেলাম। বড় চাচা আরও অনেকে গাড়ির কাছে গেল, আমরাও গেলাম। মনে হয় পরীরা এসছে। পরীর বাবা আমাকে দেখে বলতে লাগলো, এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের ব্যাগগুলো তো নিতেও পারো। আমি আর কিছু বললাম না, চুপচাপ তাদের ব্যাগগুলো নিয়ে ভিতরে গেলাম। রাতে সবাই মিলে একসাথে খেয়ে যার যার রুমে ঘুমোতে গেলাম। পরদিন সকালে নাস্তা করে কাজিনরা মিলে সবাই ঘুরতে গেলাম। পরিও ছিল। আমরা সবাই মিলে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম পরি ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছে।
আর পিছন থেকে একটা ট্রাক আসছে। ট্রাকটা হর্ন বাজাচ্ছে, কিন্তু পরি শুনতেই পাচ্ছে না। আমি দৌড়ে গিয়ে পরীকে সরিয়ে নিলাম। দুজনে রাস্তার পাশে পড়ে আছি, আমি নিচে আর পরি আমার উপরে। ওকে জড়িয়ে ধরে আছি। অনেক বড় বিপদ থেকে বাঁচলাম। পরি আমার উপর থেকে উঠেই, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তোর মতো চরিত্রহীন ছেলে আমি জীবনেও দেখিনি। কথাগুলো বলেই সে চলে গেল। আর আমি রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। পরীকে বাঁচাতে গিয়ে আমার অনেক জায়গায় কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। এর থেকে বেশি কষ্ট হচ্ছে পরীর কথাগুলো শুনে। আমার কাজিনরা এসে আমাকে পাশের একটা ওষুধের দোকানে নিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর বাসায় চলে আসলাম। সবাই জিজ্ঞেস করেছিল যে আমার শরীরে ব্যান্ডেজ কেন। আমি তাদের বললাম রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। রাতে খাওয়ার জন্য ডাকলো। তাদের বললাম খেতে ভালো লাগছে না, রুমে শুয়ে আছি। তখনই সিনহা আসলো। ভাইয়া, তুমি খাবে না কেন? আর তোমার ঠোঁট কেটে গেছে কিভাবে? পরীকে বাঁচানোর জন্য ওকে স্পর্শ করেছিলাম, তাই ও থাপ্পড় মেরেছে। এই জন্যই তুমি ভাত খেতে পারছো না? হ্যাঁ। তোমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া? আরে পাগলি, আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই মন খারাপ করিস না। আচ্ছা, তুমি এখন ঘুমাও, আমি গেলাম। আচ্ছা। আপু, তুমি ভাইয়াকে শুধু শুধু মারলে কেন? ওই লুচ্চাটা আমায় স্পর্শ করেছে, তাই মারছি। আমার ভাইয়া সম্পর্কে আর একটাও বাজে কথা বলবা না। সে তোমার জীবন বাঁচিয়েছে। এখন তো তোরা কত মিথ্যা কথাই বলবি। এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, তুই যা। যাচ্ছি, তবে একদিন আমার ভাইয়ার জন্য তোমাকেও কাঁদতে হবে। সেদিনটা কখনোই আসবে না। সকালে ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম। আজকে বড় অপুর বিয়ে, তাই কাজ করতে হবে। বরপক্ষও চলে এসেছে। আর আমি পরীক্ষা দেখে আরেকবার ক্রাশ খেলাম। খেয়াল করলাম অনেক সুন্দর করে সেজেছে। আর ভাবছি কবে যে পরি আমার ভালোবাসা বুঝবে। বিয়ের অনুষ্ঠানও শেষ হলো। সব কাজিনরা এই 2-1 দিনের ভিতরেই চলে যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যাওয়ার আগে গ্রামটা ঘুরে দেখব। তাই রাতে সবাই ঘুরতে বেরোলাম। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর আমি শুধু পরীকে দেখছি। হঠাৎ দেখলাম পরি মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছে। সবাই যাচ্ছে একটা রাস্তায়, আর পরি যাচ্ছে অন্য রাস্তায়। আমি পরির পিছু নিলাম। অনেক দূর হাঁটার পর পরির মনে হলো সে অন্য রাস্তায় চলে এসেছে। পেছনে আমাকে দেখে বলতে লাগলো, তুই আমার পিছু কেন নিয়েছিস? তুমি একা একা অন্য রাস্তা দিয়ে হাঁটছিলে, তাই তোমার পিছু নিয়েছি, যদি তোমার কোনো বিপদ হয়। তুই সাথে আছিস বলেই তো বিপদ শুরু হচ্ছে। এর ভিতরে হঠাৎ করেই কিছু একটা শব্দ শুনে পরি আমাকে জড়িয়ে তুললো। আমি তো কারেন্টের শক্কার মতো হয়ে গেলাম। আমি কোনোদিনও কল্পনা করিনি যে পরি আমাকে জড়িয়ে ধরবে। তখনই সে রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল। সে আমাদের এই অবস্থায় দেখেই চেয়ে চেয়ে লোক জড়ো করলো। তারা আমাদের এই অবস্থায় দেখে সবাই ভুল বুঝলো। আমরা তাদের বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। অনেক লোক জড়ো হলো। আমাদের বাসায় খবরও দেওয়া হলো। বড় চাচা, আমার বাবা, পরির বাবা, বাসার সবাই এসেছে। বড় চাচা, আমার বাবা, পরির বাবা, তাদের মান সম্মানের ব্যাপার। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দেবে। কিন্তু পরি আমাকে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। তখনই পরির বাবা বলল, দেখ মা, তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। আর তাছাড়া আমি এতদিন শুধুই হৃদয়ের বাবাকে অপমান করে এসেছি। তাকে তো অপমান করার পরেও সে আমাকে তার বোনের জামাই হিসেবে সম্মান করে। আর হৃদয় অনেক ভালো ছেলে, দেখবি ও তোকে অনেক সুখে রাখবে। বাবা, আমি ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। তারপর পরি বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। কাজী ডেকে আমাদের বিয়ে পড়ানো হলো। সবাই মিলে আমাদের বাসর ঘর সাজিয়ে দিল। রাত 12টার সময় বাসর ঘরে প্রবেশ করলাম। ছোট লোকের বাচ্চা, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন গালি দিচ্ছ? তোকে কে বলেছে আমার পিছু পিছু যেতে? তুই যদি না আসতি তাহলে এইসবের কিছুই হতো না। সব কিছু ভুলে গিয়ে চলো আমরা নতুন করে শুরু করি। তুই আর একটা কথা বলবি না। আমি তোকে কখনোই স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। শুধু বাবার মুখের দিকে তাকিয়ে তোকে বিয়ে করেছি। 6 মাস পর তোকে ডিভোর্স দিয়ে আমি রাব্বিকে বিয়ে করব। তোমার বয়ফ্রেন্ড আছে, আগে তো বলনি। তুই কে যে তোকে বলতে হবে? এতদিন পরীর করা অপমানে যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি খারাপ লেগেছে তার বয়ফ্রেন্ডের কথা শুনে। ঠিক আছে, তুমি শুধু এই 6 মাস আমার বাবা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করো। তোর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব মানে? আমি তো তোদের বাড়িতে থাকছিই না। মানে বুঝলাম না তোমার কথা। এখন বোঝা লাগবে না, কালকে ঠিকই বুঝতে পারবি। আর এখন আমাকে বিরক্ত করবি না। তুই নিচে ঘুমাবি আর আমি খাটে।
এই শীতে আমি কিভাবে নিচু ঘুমাবো, তাও আবার কোনো বালিশ চাদর ছাড়া? কিভাবে ঘুমাবি তুই ভালো জানিস। এই বলে পরি ঘুমোতে গেল। আমি কোনোরকম নিচে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। আজকে সবাই চলে যাবে। নাস্তা করার পর পরি আমার বাবাকে বলল, বাবা বলছিলাম কি, আমাদের পড়াশোনা তো এখনো শেষ হয় নাই, আর আপনাদের বাসা থেকে আমাদের কলেজ অনেক দূর। তাই বলছিলাম কি, আমাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত যদি আমরা আপনাদের বাড়িতে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে? যদি আপনার আপত্তি থাকে তাহলে থাকবো না, কিন্তু এতে আমাদের দুজনের পড়াশোনার জন্য ভালো। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি সবসময় ওর খেয়াল রাখবো। একদম চিন্তা করবেন না, আপনার ছেলে আমাদের এখানে ভালোই থাকবে। তোমরা থাকতে আর কিসের চিন্তা? আমি শুধু তাদের কথা শুনতে লাগলাম, কিছুই বলতে পারলাম না, কারণ এখানে আর আমার কথার কোনো গুরুত্বই নেই। পরি এমনভাবে সবাইকে বলল যে আমার কথা কেউ বিশ্বাসই করবে না। এর জন্যই রাতে পরি এভাবে বলেছিল। বড় চাচার বাড়ি থেকে যে যার মতো চলে গেলাম, আর আমি পরিদের সাথে ওদের বাড়িতে আসলাম। পরি আমাকে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে বলল, আজ থেকে আমার সব কথা তোকে শুনতে হবে, যদি না শুনিস তাহলে বুঝতেই পারছিস যে কি হবে। এই জন্যই বুঝি আমাকে এখানে নিয়ে এসেছো? তুই যা ভাবতে পারিস। আমিও দেখব তুমি আমাকে কত অপমান করতে পারো। তোমার অপমান আমি তোমার ভালোবাসা হিসেবেই নেব। আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে আসবি না। তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? ভালো তো তোমাকে একদিন বাসতেই হবে। সেই দিন কোনো দিনই আসবে না। এই বলে পরি চলে গেল। রাতে খেয়ে ঘুমোতে গেলাম। পরি খাটে আর আমি নিচে শুয়ে আছি। সকালে পরির আগে আমি ঘুম থেকে উঠলাম। পরির দিকে তাকিয়ে দেখি ও এখনও ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরীকে অনেক সুন্দর লাগছিল। চুলগুলো পরির মুখে এসে পড়েছে। আমি একবার ভাবলাম ওগুলো সরিয়ে দেব, তারপর আবার মনে হলো যদি সে জেগে যায় তাহলে তো আমাকে ভুল বুঝবে। যা হবার হবে, আমি তো ওর স্বামী, বাইরের তো আর কেউ না। আর ও তো এখন ঘুমিয়ে আছে। পরির চুলগুলো সরিয়ে দিলাম। পরীকে এত কাছ থেকে কখনোই দেখিনি, তাই লোভ সামলাতে পারলাম না। পরির গালে কিস করে দিলাম, আর তখনই পরি জেগে গেল। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যে হয়ে গেল। চুপ কুত্তার বাচ্চা, তোদের মতো লুচ্চা বদমাইশ এছাড়া আর কি করতে পারে? আর কখনো তুই আমাকে স্পর্শ করবি না। এই বলে পরি চলে গেল। নাস্তা করে আমাকে রেখেই গাড়ি নিয়ে কলেজে চলে গেল। তারপর আমি আমার মতো কলেজে গেলাম। কলেজে বন্ধুদের কাউকে বলিনি আমার আর পরির ব্যাপারে। কলেজে গিয়ে দেখি পরি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ওর ছেলে বন্ধুরা ওর গায়ে পড়েছে, কিন্তু পরি কিছুই বলছে না। আড্ডা দেবে ভালো কথা, তাই বলে ছেলেরা গায়ে পড়বে আর ও কিছুই বলবে না? আগে হলে মেনে নেওয়া যেত, কিন্তু এখন তো ও অন্য কারো বউ। না, আমি আর এসব দেখতে পারছি না। সোজা পরির কাছে গিয়ে বললাম, পরি, তোমার সাথে আমার কথা আছে। এই ছোট লোকের বাচ্চা, আমার সাথে তোর আবার কিসের কথা? যা বলার এখানে বল। তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ ভালো কথা, তাই বলে তারা তোমার গায়ে পড়বে আর তুমি কিছুই বলবে না? এই কুত্তার বাচ্চা, আমি যা করি তাতে তোর সমস্যা কি? কিন্তু তোমার ওই বন্ধুদের আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। পরি, এই ছোট লোকটা কে যে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে? তুমি রাগ করো না রাব্বি, ওরা গরিব বলে আমার বাবা ওকে আমাদের বাসায় এনে লেখাপড়া করাচ্ছে। আমি এখনই ওকে মজা বুঝাচ্ছি। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় রাব্বিকে খারাপ বলার? দূর হ আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না। আমি সেখান থেকে চলে আসলাম মাথা নিচু করে। আমি তো পরীকে ভালোবাসি, তাহলে আমার সাথে কেন এত খারাপ ব্যবহার করে? সকালে তাপ্পরের কারণে ঠোঁট কেটে গেছিল, এখন আবার একই জায়গায় তাপ্পর দেওয়ার ফলে অনেক রক্ত বেরোচ্ছে। ক্লাসে যাওয়ার পর জুয়েল বলল, এরে তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে কেন? কিভাবে হয়েছে এসব? আসার সময় রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার কাছে মিথ্যা বলিস না, কি হয়েছে বল। তারপর ওকে সব বললাম। চিন্তা করিস না, এখন তো পরি তোর বউ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বউ? কিন্তু 6 মাসের। 6 মাস পরও আমাকে ডিভোর্স দিয়ে রাব্বিকে বিয়ে করবে। তার আগেই ও তোর ভালোবাসা বুঝবে। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। পরি এখনও আসেনি, আর ওকে কলেজে দেখিও নি। পরির বাবা ব্যবসার কাজে বিদেশে গেছেন বলে পরি যা খুশি তাই করছে। রাতে পরি বাসায় আসলো। এত রাত করে বাসায় আসলে কেন? আমার বাসা আমি যখন খুশি আসবো, তাতে তোর কি? আমি তোমার স্বামী। তোকে বলছি না আমি তোকে স্বামী হিসাবে মানি না, তারপরেও তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস? তোর জন্য রাব্বি আমার উপর আজকে অনেক রাগ করেছে। তোকে তো 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব, তাও কেন আমাকে তোর বউ বলিস? কিন্তু তুমি এখন আমার বউ। তুমি কখন কোথায় যাবে, কি করবে, আর কার সাথে দেখা করবে, তার কারণ আমাকে বলতে হবে। পরি খুব রাগী কণ্ঠে আমাকে বলল, তোকে এক কথা কতবার বলবো, তুই আমার বিষয়ে নাক গলাবি না?
এই বলে সে রুমে চলে গেল। আমি ভালো মনে একটু ভালোবেসেছিলাম, তাই হয়তো এখন কষ্টটা একটু বেশি পাচ্ছি। ও আমাকে এত ভালোবাসে যে আমার প্রতি ওর ভালোবাসা থাপ্পড়ের মাধ্যমে প্রকাশ করে। থাপ্পড়ের কারণে যতটা না কষ্ট পাই, তার থেকে বেশি কষ্ট পাই যখন ও রাব্বির সাথে থাকে। রাতে আর খেতে পারলাম না, কি করে খাবো? পরি থাপ্পড়ের কারণে ঠোঁট অনেকটা কেটে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। পরি আমার আগে চলে গেছে। কলেজ গিয়ে দেখি পরির বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর রাব্বি পরির কাঁধে হাত রেখে কথা বলছে। আমি সহ্য করতে পারলাম না, তাই ক্লাসের দিকে রওনা দিলাম। তখনই রাব্বি আমাকে ডাক দিল। এই ছোট লোকের বাচ্চা, তুই পরীকে বিরক্ত করিস কেন? পরি তো তোকে ভালোবাসে না, আর 6 মাস পরে তোকে ডিভোর্স দিয়ে দিবে। তারপর তুই কেন পরীকে ডিস্টার্ব করিস? কেন ওর পিছু ছাড়ছিস না? মুখ সামলে কথা বল রাব্বি। পরীকে ভালোবাসি বলে ওর করা অপমান সহ্য করি, কিন্তু তুই সেই সুযোগ পাবি না। তখন রাব্বি বলল, ছোট লোককে ছোট লোক বলবো না তো কী বলবো? তোর মতো শেষরা আমি আর কখনো দেখিনি। আমার মাথায় যেন রক্ত চলে আসলো। সাথে সাথে রাব্বিকে চর মারতে শুরু করলাম। এর মধ্যে আমার বন্ধুরা সহ কলেজে সবাই চলে এসেছে। তারা এসে আমাকে আর রাব্বিকে ছাড়িয়ে দুই পাশে নিয়ে গেল। কুত্তার বাচ্চা, তুই কোন সাহসে রাব্বির গায়ে হাত তুললি? রাব্বি যা বলেছে তা তো ঠিকই বলেছে। তোর বাবা মা যদি ভালোই হতো তাহলে তোর সাথে আমার বিয়ে দিত না। আমার তো মনে হয় তোর বাবা মার টাকার লোভে তোকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। মনে হয় তোর বোনকেও কোনো বড়লোক ছেলের পেছনে লাগিয়ে দিয়েছে। তোদের চরিত্র তো এমনই। তোর সাহস হলো কি করে আমার বাবা মা বোনের সম্পর্কে বাজে কথা বলার? এর ভিতরে প্রিন্সিপাল স্যারও চলে এসছে। কি হচ্ছে কি এখানে? তোমাদের সাহস তো কম না, কলেজের ক্যাম্পাসে মারামারি করো। স্যার, হৃদয় আমাকে অনেক দিন থেকেই বিরক্ত করে, আজ আমার গায়ে হাত দিয়েছে। তারপর রাব্বি কিছু বলতে গেলে রাব্বিকেও মারে। ঘটনার সময় যারাই ছিল তারা সবাই পরীর বন্ধু, সবাই পরীর কথায় সায় দিচ্ছে। হৃদয়, আমি তোমাকে ভালো মনে করেছিলাম কারণ তুমি অনেক ভালো ছাত্র, কিন্তু তোমার কাছে এটা আমি আশা করিনি। স্যার, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো মারামারি করব না। তারপর আমাকে কলেজ থেকে বের করে দিন না স্যার। তুমি ভালো ছাত্র বলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো এটাই লাস্ট। এই বলে স্যার চলে গেল। তারপর আমি পরীকে বললাম, তোকে অনেক ভালোবাসি বলে এতদিন তো সব করা অপমান সহ্য করেছি। আজকে তুই আমার বাবা মা, আমার কলেজের টুকরো বোনকে অপমান করেছিস। এরপর তোকে আমি কোনোদিনও মাফ করব না। এখন তো তোর প্রতি আমার আর ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটা কথা মনে রাখিস, তোকে একদিন আমার জন্য কাঁদতে হবে। তখন পরি বলল, আফসোস, সে দিনটার কখনোই আসবে না। আমিও বললাম, দেখা যাবে, 6 মাস পর তোর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এই বলে সেখান থেকে চলে আসলাম। সরাসরি আমার বাসায় আসলাম। গিয়ে বাবা মাকে সব কিছু খুলে বললাম। তুই একদিন এত কষ্টে ছিলি, আমাদের বলিসনি কেন? চিন্তা করিস না, দেখবি একদিন ঠিকই ও ওর ভুল বুঝতে পারবে। যাক, এতদিনে ছোট লোক পিছু ছাড়লো, এখন থেকে শান্তিতে থাকতে পারবো। কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো বাবা। তা তোমার তো আরও কিছুদিন পরে আসার কথা ছিল। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই চলে আসলাম। তা তুই একা কেন? হৃদয় কোথায়? ও চলে গেছে। চলে গেছে মানে? এই তুই কি করছিস? তুই ওর সাথে এমনটা কিভাবে করতে পারলি? বাবা, আমি ওকে ভালোবাসি না, শুধু তোমার মান সম্মানের জন্য ওকে বিয়ে করেছি। আর ও রাব্বির গায়ে হাত তুলেছে। বলে যাস না, ও এখন তোর স্বামী। শুধু 6 মাসের, তারপর ওকে ডিভোর্স দিয়ে দিব। তুই আবারও ভুল করছিস, মেয়েদের বিয়ে একবারই হয়। ওর বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আর তুমি চাও না আমি সুখে থাকি? সব বাবারই চাই তার মেয়ে সুখে থাকুক, আমি শুধু তোর ভুলটা ধরিয়ে দিচ্ছি। আমি কোনো ভুল করছি না বাবা, আমি রাব্বির সাথে সুখে থাকবো। যা সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিস, পরে যাতে পস্তাতে না হয়। রাতে শুয়ে শুয়ে ভাবছি কিভাবে পারলো পরি আমাকে এতটা অপমান করতে। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পর জুয়েল বলল, যা হয়েছে সবকিছু ভুলে যা, তুই নতুনভাবে শুরু কর। তোর কি মনে হয় আমি দেবদাস হয়ে থাকবো? মানে? আমার মনে এখন পরির জন্য কোনো ভালোবাসা নেই, তাই এখন আরও ওর কথা ভেবে কষ্ট পাবো না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো। তারপর আগের মতোই সবার সাথে আড্ডা দিলাম। ভালো বলেছিস, ওই মেয়ের জন্য কেন তুই কষ্ট পাবি? আচ্ছা, এখন চল ক্লাসে যাই। চল। আমাকে দেখে সবাই অবাক হয়েছে। গতকালকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও আজকে আমাকে কলেজে দেখছে বলে। ক্লাস করে কলেজের ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। তখনই দেখলাম পরি আর তার বন্ধুরা আমাদের সামন দিয়ে বাইকে করে যাচ্ছে। আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে দিলাম একটা ঘুম। বিকেলে জুয়েল ফোন দিল। কি রে, কই তুই? কেন? বাসায়।
ও তাড়াতাড়ি মামার চায়ের দোকানে আয়। কেন? সবাই এসেছে, আড্ডা দিব তাই। ওকে, আসতেছি। রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবেই চলছিল। কলেজে আমি আর পরীর দিকে তাকাইও না। এভাবে 5 মাস চলে গেল। ডিভোর্সের আর 1 মাস বাকি আছে। এতদিন যতটা সম্ভব পেরেছি পরীকে বলে থাকতে। এখন আর পরীর প্রতি কোনো ভালোবাসা নেই। আমি ভেবেছিলাম হৃদয় আমার জীবনে না থাকলে হয়তো আমি ভালো থাকবো। সত্যি কথা বলতে প্রথম 3-4 মাস ওর কথা একদমই মনে পড়েনি, কিন্তু আস্তে আস্তে হৃদয়কে ভীষণ মিস করা শুরু করি। যতই ডিভোর্সের দিন ঘনিয়ে আসছে ততই মনে হচ্ছে কি যেন একটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। এখন রাত করে বাসায় ফিরে হৃদয়ের সেই কথাগুলো মনে পড়ে। এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে না, কেমন জানি সব কিছু বিরক্তকর লাগছে। কলেজে ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি বললে ভুল হবে। ওরা কথা বলছে আর আমি ওদের কথা শুনছি। কেন জানি আমার কিছুই ভালো লাগছে না। জানি না এমন কেন হচ্ছে। এর মধ্যেই রাব্বি বলল, কি হয়েছে পরি? আমার আবার কি হবে? না, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আগের মতো আর নেই, পরিবর্তন হয়ে গেছো। ফালতু কথা বলবে না তো। আমি কোনো পরিবর্তন হইনি, আগের মতোই আছি। আর সবসময় যে সবার মন একরকম থাকবে তা তো নয়। রাগ করছো কেন? আমি তো জাস্ট এমনি বললাম। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, আর তোমার এসব ফালতু কথা বাদ দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা, বাদ দিলাম। তারপর রাগ করো না প্লিজ। চলো কোথা থেকে ঘুরে আসি। আমার ভালো লাগছে না। পরি চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। আচ্ছা চলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদের সাথে ঘুরতে গেলাম আর রাব্বির কথাগুলো ভাবতে থাকলাম। আমি কি সত্যিই বদলে গেছি? কিন্তু কেন? কিছুদিন ধরেই দেখছি আমি হৃদয়কে নিয়ে বেশিই ভাবছি, ওকে নিয়ে বেশি চিন্তা করছি, অনেক মিস করছি। যতই ভুলে থাকার চেষ্টা করি ততই আরও বেশি মনে পড়ে যায় ওর কথা। আর কিছু ভাবতে পারছি না, মনে হয় পাগল হয়ে যাব। দেখ পরি, জায়গাটা অনেক সুন্দর, সবাই কত আনন্দ ফুর্তি করছে, আর তুই কেন পাগলের মতো আচরণ করছিস? জানি না, আমি কিছুদিন ধরে আমার কিছুই ভালো লাগছে না। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু পারি না। অনেক বেশি মনে পড়ে যায় ওর কথা। কার কথা বলছিস? হৃদয়। কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু তারপরেও কেন জানি চোখের সামনে চলে আসে। জানি না আমার এরকম কেন হচ্ছে। তুই হৃদয়কে ভালোবেসে ফেলেছিস? কি বলছিস এসব? আমি ওকে কখনো ভালোবাসবো না। আমি তো রাব্বিকে ভালোবাসি। তুই মুখে বলছিস সে কথা, কিন্তু তোর পরিবর্তন তোকে বলে দিচ্ছে তুই হৃদয়কে ভালোবাসিস। না, এটা কখনোই হতে পারে না। তুই বিশ্বাস না করলেও এটা সত্যি। অন্যদিকে পরি অনেক সময় ওখানে থাকার পরই সবাই চলে আসলো। পরি, সন্ধ্যা তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে যাব কোথায়? পার্টিতে। আচ্ছা, আমি রেডি থাকবো। অন্যদিকে পরি বলছে, বাসার ভেতরে চলে আসলাম। এতক্ষণ যাও ভালো ছিলাম, বাসায় আসার পর আবার মন খারাপ হয়ে গেল। তুই কোনো কিছু চিন্তা করছিস মা? না বাবা, আমার কিছুই হয়নি। আমি রুমে গেলাম। আচ্ছা যা, রুমে গিয়ে বিশ্রাম নে, ভালো লাগবে। সন্ধ্যায় পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলাম। এর ভেতর রাব্বি ফোন দিল। নিচে নেমে ওর সাথে পার্টিতে গেলাম। আগে পার্টিতে আসলে অনেক আনন্দ ফুর্তি করতাম, কিন্তু আজকে কিছুই ভালো লাগছে না। সবাই আনন্দ ফুর্তি করছে আর আমি এক জায়গায় বসে আছি। পরি চলো ডান্স করি। আমার ভালো লাগছে না। আর চলো, অনেক ভালো লাগবে। দেখো সবাই ডান্স করছে। আমি করব না, প্লিজ আমাকে জোর করো না। তোমার কি হয়েছে পরি? বেশ কিছুদিন ধরে তোমার আচরণ আমার কাছে কেমন যেন লাগছে। বললাম তো আমার কিছুই হয়নি, আর এখন ডান্স করতে ভালো লাগছে না। তোমার শুধু আজকে ভালো লাগছে না তা কিন্তু না, সবাই মিলে যখন আড্ডা দেই তখনও তুমি মনমরা হয়ে থাকো। আর ওই দিন তুমি ঘুরতেও যেতে চাওনি। আর তার থেকে বড় কথা হলো তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না। আমার তো মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত। আমাকে আর বিরক্ত করো না তো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা তুমি থাকো। রাব্বি চলে গেল। একটু পর আবার এসে বলল, আমার ভালো লাগছে না আজকে। রাব্বি প্লিজ আমাকে বিরক্ত করো না। আমি কিছু বললেই তো এখন ভালো লাগবে না, মন তো এখন অন্য জায়গায় পড়ে আছে। মানে কি বলতে চাইছো তুমি? যা বলছি ঠিকই বলছি। এতদিন হৃদয়ের সাথে এক রুমে থাকলে অনেক মজা করেছো, তাই তো এখন হৃদয়কে ভুলতে পারছো না। চুপ করো রাব্বি, আর একটা বাজে কথা বলবে না। এখন তো গায়ে লাগবেই। তার হৃদয় তোমাকে বাসরাতে কি এমন দিয়েছিল যার জন্য এখনো ভুলতে পারছো না?
অনেক হয়েছে, আর একটা বাজে কথা বলবি না। তোর জন্য হৃদয়ের সাথে আমার বিয়ে হওয়ার সত্ত্বেও ওকে ভুল বুঝেছি, দিনের পর দিন ওকে অপমান করেছি, তারপরেও কিছু বলে নাই, কারণ ও আমাকে ভালোবাসতো। আমি ওর বিয়ে করার বউ সত্ত্বেও ও আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। আমি ওকে ভালোবেসে ফেলেছি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর কখনোই তুই আমার সামনে আসবি না, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আরে তোর মতো মেয়েকে বিয়ে করব যে তার স্বামীকে সবার সামনে মারে? আর তার থেকে বড় কথা হলো আমি সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করি না। হৃদয় পাগল ছিল বলে তোর মার খাওয়ার পরেও কিছু বলতো না। যা তো এখান থেকে। ওখান থেকে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, হৃদয় কি আমাকে আর কখনো মাফ করবে? ডিভোর্সের তো আর 10 দিন বাকি। ও তো বলেছিল আমার কাছে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিবে। না, আমি ওকে কিছুতেই ডিভোর্স দিব না। দরকার হলে মারা যাব, তবুও না। সকালে আমার সব জিনিসপত্র একটা ব্যাগে ভরলাম, বাসা থেকে বের হব, তখনই বাবা বলল, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস মা? শ্বশুর বাড়িতে। মানে? আমি হৃদয়ের বাড়িতে যাচ্ছি। আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। জানি না ও আমাকে মাফ করবে কি না। আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বাবা, তাই ওদের বাড়িতে চলে যাচ্ছি বাবা। যাবি ঠিক আছে, কিন্তু এভাবে যাবি কেন? আগে তাদের সাথে কথা বল, তারপর যা। না বাবা, তার আর দরকার হবে না। তাহলে চল, আমিও তোর সাথে যাব। না বাবা, ভুল যেহেতু আমি করেছি, তাই আমায় তার ঠিক করতে হবে। আমি গেলাম। আচ্ছা যা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করছি, তখনই কে যেন কলিং বেল বাজালো। বাবা গিয়ে দরজা খুলে দিল। তুমি এখানে কি চাও? আমাকে মাফ করে দিন বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। জানি তা মাফের অযোগ্য, তারপরেও একটি সুযোগ দিন বাবা। হৃদয় তো তোমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তুমি ওকে দিনের পর দিন অনেক অপমান করেছো। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, তারপরেও আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন বাবা। আমি কথা দিলাম বাবা, আর কোনো দিন এমন কাজ করব না। আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে আরে কাঁদতে হবে না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমরা অনেক খুশি। আমাদের বিশ্বাস ছিল তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে। আসো ভিতরে আসো। খাবার খাচ্ছিলাম, তখনই বাবার সাথে পরীকে দেখে দাঁড়িয়ে গেলাম। ওইখানে কেন বাবা? ও থাকবে না তো কে থাকবে? এটা তো ওরও বাড়ি। মানে? দেখ বাবা, পরি ওর ভুল বুঝতে পেরেছে, তুই ওকে মাফ করে দে। আবারও নতুন কোনো প্ল্যান নিয়ে এসেছে। সাপকে বিশ্বাস করা যায়, তবু আমি ওকে বিশ্বাস করি না। হৃদয়, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। আমাকে মাফ করে দাও প্লিজ। তুই কোন সাহসে আমার হাত ধরেছিস? আমার হাত ধরার অধিকার তোর নেই। হৃদয়, ওর সাথে এরকম ব্যবহার কেন করছিস? পরি মা, তুমি খেতে আসো। তোর মতো মেয়ের সাথে এক টেবিলে বসে খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি গেলাম। এই বলে রাগ করে খাবার না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সবাই পরীকে মাফ করলে আমি করব না। অনেক ভালোবাসতাম ওকে, তাই তোর সব কর অপমান মুখ বুঝে সহ্য করতাম। কিন্তু এখন আমার মনে ওর জন্য ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। বাইরের হোটেল থেকে নাস্তা করলাম, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাত 10টায় বাসায় গেলাম। কলিং বেল বাজানোর পর পরে এসে দরজা খুললো। তুই এখন এখান থেকে যাসনি কেন? তোকে আমার আর সহ্য হয় না, যা তুই এখান থেকে। আমি আমার স্বামীর বাড়িতে আছি, যাব কেন? চুপ কর, কে তোর স্বামী? হ্যাঁ, 6 মাস পূরণ হলে তোকে ডিভোর্স দিয়ে দেবো। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। দয়া করে আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর এরকম জীবনেও করব না। কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তোমাকে কষ্ট দিব না। তুমি যা বলবে তাই করব। দরকার হলে তোমাদের বাসায় কাজের লোক হয়ে থাকবো, তারপরেও আমাকে ডিভোর্স দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এবার তোর অভিনয় করা বন্ধ কর, আমি তোকে আর বিশ্বাস করছি না। এ বলে নিজের রুমে যেতে লাগলাম। তখনই বাবা বলল, তুই এত রাত পর্যন্ত বাসার বাইরে কেন ছিলি, আর এখন এসেই পরির সাথে চিল্লাচিল্লি করছিস? বাবা তুমি যতই বলো না কেন, আমি আর ওর ফাঁদে পা দিচ্ছি না। চুপ কর, মেয়েটি তোর জন্য সেই সকাল থেকে না খেয়ে আছে। যা হাত মুখ ধুয়ে খেতে আয়। এটা ওর একটা ফাঁদ। দেখো কি যেন একটা মতলব নিয়ে বাড়িতে এসেছে, আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন খাবো না। এ বলে রুমে চলে আসলাম। অনেকক্ষণ পর পরিও রুমে চলে আসলো। তুই এই রুমে কেন এসেছিস? বারে, এটা তো আমারও রুম। তোর রুম মানে? এটা শুধু আমার রুম, তুই এখান থেকে বের হ। হৃদয়, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম করব না। তোর সাহস হয় কী করে আমাকে জড়িয়ে ধরার? মনে আছে একদিন তোকে স্পর্শ করেছিলাম বলে তুই আমার গালে থাপ্পড় মেরেছিলি, ছোটো লোক বলে অপমান করেছিলি, আর এখন সেই তুই আমায় জড়িয়ে ধরছিস? তোর কি মনে হয় তুই আমায় জড়িয়ে ধরলে আমি তোর মায়ে পড়ে যাব? কখনোই না। ভালোভাবে বলছি, কাল সকালে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি,
তা তোর সে রাব্বির কি খবর? আমি আর ওকে ভালোবাসি না, আর প্রতি শুধু আমার মোহ ছিল। কি গ্যারান্টি আছে কালকে আবার অন্য ছেলের মোহে পড়ে আমায় ভুলে যাবি? তোর মতো মেয়ের এছাড়া আর কি করতে পারে? বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আর একটা সুযোগ দাও আমাকে তোমাকে ভালোবাসার। তোর ন্যাকা কান্না বন্ধ করে এক্ষুনি রুম থেকে বের হ, আমি ঘুমাবো। কোথায় যাব? আর এটা তো আমারও রুম। আর এখন যদি আমাকে বের করে দাও তাহলে বাবা মা কিন্তু তোমায় খারাপ ভাববে। থাক, তোকে আর রুম থেকে বের হতে হবে না, এই রুমে নিচেই শুয়ে পড়। আর মনে থাকে যেন বিছানায় আসার চেষ্টাও করবে না, আসার চেষ্টা করলে কিন্তু খারাপ হবে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম পরে আমার আগেই ঘুম থেকে উঠে গেছে আর মাকে নাস্তা বানাতে সাহায্য করছে। ভালোই, মা বাবা আর বোনকে পটিয়ে ফেলেছে, কিন্তু আমি ওকে কোনোদিনও মাফ করতে পারবো না। ওকে বলেছিলাম একদিন ওকে আমার জন্য কাঁদতে হবে, আর আজ সেই দিন এসে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, বাবাকে বললাম, বাবা ও আর কতদিন আমাদের বাড়িতে থাকবে? আর কতদিন থাকবে মানে? ও আমাদের বাড়ির বউ, তাই সব সময় আমাদের বাড়িতে থাকবে। কিন্তু আমি ওকে বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানতে পারবো না। ও বাসরাতে আমার কাছে ডিভোর্স চেয়েছিল, তাই 6 মাস শেষ হলে ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তুমি যা বলবে আমি তাই করব। দরকার হলে তোমাদের বাড়ির কাজের লোক হয়ে থাকবো, তারপরেও আমাকে ডিভোর্স দিও না প্লিজ। তোর মতো কাজের মেয়ের আমাদের দরকার নেই। হৃদয় চুপ কর, ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? আরেকটা কথা, ও এখানে হবে না, চুপচাপ পরীকে নিয়ে কলেজে যা, আর এটা আমার আদেশ। বাধ্য হয়ে পরীকে নিয়ে কলেজে গেলাম। কলেজের কাছাকাছি আসার পর পরীকে বললাম, রিক্সা থেকে নাম। নামবো কেন? এখনো তো কলেজে আসেনি। তোর কি মনে হয় তোকে নিয়ে আমি কলেজে যাব? কখনোই না। আর এখন এখান থেকে নেমে তুই তোর মতো কলেজে যাবি, আর আমি আমার মতো যাব। খবরদার, যদি তুই কলেজে আমার সাথে কথা বলতে আসিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। তারপর ওকে নামিয়ে দিয়ে আমি আমার মতো কলেজে গেলাম। কলেজে আসার পর জুয়েলকে বললাম, দোস্ত একটা মহা বিপদে পড়েছি আমি। পরি আমাদের বাড়িতে চলে এসেছে আর বলে কি না আমি ওর স্বামী, এটা ওর শ্বশুর বাড়ি। তার মানে পরি তোকে কি মেনে নিয়েছে? তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি ওকে কখনো ভালোবাসবো না। তুই কি ভুলে গেছিস ও আমার সাথে কি কি করেছে? কিছু ভুল বলিনি আমি, সব কিছুই আমার মনে আছে। কিন্তু তোর এটা মনে রাখতে হবে যে পরি তোর বিয়ে করা বউ। শুধু আর কিছুদিনেরই বউ। 6 মাস পূর্ণ হলেই ওকে তো ডিভোর্স দিয়ে দেব। তখন জুয়েল বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর? যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আবার ওকে ডিভোর্স দিবি কেন? ও আমার কাছে ডিভোর্স চেয়েছিল, আর এটা ওর কোনো ফাঁদ। ওকে আর আমি বিশ্বাস করতে পারছি না দোস্ত। হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিবি না যার জন্য তোকে পস্তাতে হয়। যাই হোক, এখন এসব বাদ দে, চল ক্লাসে যাই। চল। ক্লাস করে আমি একাই বাসায় চলে আসলাম। বাসায় আসার পর বাবা জিজ্ঞাসা করলো, কিরে তুই একা কেন? পরি কোথায়? পরীর ক্লাস এখনও শেষ হয়নি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে রুমে শুয়েছি। অনেকক্ষণ পর আমার ঘুম ভাঙলো কোনো উষ্ণুস হয়ে। তাকে দেখে পরি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওকে খুব সুন্দর লাগছে, ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু আমার মনটা বাধা দিল। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে দিলাম আর বললাম, তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? তুমি আমার স্বামী, আর তোমাকে জড়িয়ে ধরার অধিকার আমার আছে। আর তুমি আমাকে সাথে করে নিয়ে আসলে না কেন? চুপ, আর একটাবারও তুই আমাকে স্বামী বলবি না। আর আমি কেন তোকে আমার সাথে করে নিয়ে আসবো? আর শোন, আজকের পর আর আমাকে জড়িয়ে ধরারও চেষ্টা করবি না। তুই মাত্র আর কিছুদিনই বাড়িতে আসিস, 6 মাস পূর্ণ হলেই তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি উকিলের সাথে কথা বলেছি। দয়া করে আমাকে ডিভোর্স দিও না, আমি আর কখনো তোমাকে জড়িয়ে ধরবো না। তুমি যা বলবে তাই করব। তোর ন্যাকা কান্না বন্ধ কর, আর এখন রুম থেকে বের হ। পরে এখন বাসার সব কাজই করে, মাকে আর কিছুই করতে দেয় না। মাঝে মাঝে ভাবি ও কেন আমার সাথে এমন করছে। সত্যি কেউ আমাকে ভালোবাসে? না, তা কি করে হয়? ও তো রাব্বিকে ভালোবাসে। রাব্বির জন্যই তো আমার কাছে ডিভোর্স চেয়েছিল, আমাকে অনেক অপমানও করেছিল। কিন্তু ও যদি আমাকে ভালো নাই বাসে তাহলে তো এতদিন আমাদের বাড়িতে থাকতো না, আর বাসার সব কাজ করতো না। আমি ওকে তো অপমান করি, তারপরও কিছু বলে না। তাহলে কি সত্যি পরি আমাকে ভালোবাসে? না, এটা ওর কোনো ফাঁদ। এভাবেই চলছিল। অনেক অপমান করি ওকে, তারপরও বাড়ি থেকে যায় না। ডিভোর্সে আর মাত্র 2 দিন বাকি। সকালে নাস্তা করে অনিচ্ছা থাকা সত্ত্বেও পরীকে নিয়ে কলেজে গেলাম। প্রতিদিনের মতো আজকে পরীকে কলেজে আগে নামিয়ে দিলাম। তারপর আমি আমার মতো করে কলেজে গেলাম। কলেজে আসার পর জুয়েল বলল, আর মাত্র 2 দিন আছে, তাই কি সিদ্ধান্ত নিলি? কিছুই তো ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। ওকে এত অপমান করি, তারপর আমাদের বাসা থেকে যায় না। তখন মনে হয় ও আমাকে ভালোবাসে, কিন্তু তখনই ওর আর রাব্বির মেলামেশা মনে পড়ে যায়। আমাকে করা অপমানের কথা মনে পড়ে যায়। তখন আবার খুব ঘৃণা হয়,
কিছুই ভাবতে পারছি না। চল ক্লাসে যাই। ক্লাস করে ক্যাম্পাসে আসছি আর ভাবছি, তখন একটা জায়গায় চোখ আটকে যায়। দেখি রাব্বির পরি হাত ধরে কথা বলছে, আর পরি ওর সাথে কথা বলছে। এসব দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। পরির কাছে গিয়েই, এই তোর ভালোবাসা? শেষ পর্যন্ত তুই তোর আসল রূপটা দেখিয়ে দিলি। আমি আগেই বলেছিলাম তুই নতুন কোনো প্ল্যান নিয়ে আমাদের বাড়িতে এসেছিস। তোদের মতো মেয়েরা কখনো ঠিক হয় না। হৃদয়, আমার চুপ, তুই আর একটা কথা বলবি না। তোর ওই নোংরা মুখে আমার নাম নেবে না। আমি ভেবেছিলাম তোকে আবার আপন করে নেব, কিন্তু তুই তার যোগ্য না। আর কালকেই তোকে ডিভোর্স দিয়ে দেবো। কাল তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি, তারপর আর কখনও তোর মুখ আমাকে দেখাবি না বলে ওখান থেকে চলে আসলাম। আর পরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাসা আসার পর খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। ভাবছি পরি আবার আমাকে ধোঁকা দিল। আমি তোর কাছে যাইনি, ও তো আমার কাছে এসেছিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি পরি আমার রুম পরিষ্কার করছে। ওকে দেখে আবারও আমার রাগ উঠে গেল। তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই? বাইরে ছেলের সাথে নষ্টামি করে এখন আবার আমাদের বাড়িতে এসেছিস। আসলে তো তোর চরিত্র ঠিক নেই। আমাকে মাফ করে দাও হৃদয়, আমি ওর সাথে কথা বলতে চাইনি। তোর আর কোনো কথা বলার দরকার নেই। তুই আজকে আমাদের বাসা থেকে চলে যাবি। দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিও না। তুমি আমার কথাটা তো একবার শোনো প্লিজ। তোর কোনো কথা শোনার প্রয়োজন আমার নেই। তুই যদি বাসা থেকে চলে না যাস, আমি নিজেকেই শেষ করে দেব। কারণ তোর সাথে একই বাসায় থাকার চেয়ে আত্মহত্যা অনেক ভালো। তোমার নিজেকে শেষ করতে হবে না, আর তার চেয়ে বরং আমি তোমার জীবন থেকে চলে যাই। তুমি তো আমার কোনো কথা শুনলে না। তবে একটা কথা কি জানো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। এই বলে পরি বাসা থেকে চলে গেল। পরি চলে যাওয়ার পর বাবা আমার রুমে এসে বলতে লাগলো, পরি এভাবে চলে গেল কেন? আমি ওকে চলে যেতে বলেছি। আমাদের বাড়িতে আসা এসবের নাটক ছিল। ও এখনও রাব্বিকে ভালোবাসে। আজকে কলেজে রাব্বিকে ওর হাত ধরে কথা বলতে দেখেছি। যেটা হয় আমরা সেটা দেখি না, আর যেটা না হওয়ার সেটাই আমরা দেখি। তোরও ঠিক এমনটাই হয়েছে। তুই পড়িস সব কথা শুনে তারপর সিদ্ধান্ত নিতি, কিন্তু তুই তোর কোনো কথাই শুনলি না। এতদিনও এই বাড়িতে রয়েছে, আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে অভিনয় করছে, কারণ ওর চোখে আমি তোর প্রতি ভালোবাসা দেখেছি। একটা কথা মনে রাখিস, তুই অনেক বড় একটা ভুল করলি। এই বলে বাবা চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে উকিলের কাছে গেলাম। উকিলের কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে আমি সই করে পরের বাড়িতে যেতে লাগলাম। রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, তখনই পেছন থেকে কে যেন ডাক দিল। তাকে দেখে রাব্বি, তুই আমায় কেন ডেকেছিস? এই দেখ ডিভোর্স পেপার। আজ থেকে আমি আর তোদের মাঝে দেয়াল হয়ে থাকবো না। তুই পরীকে ভুল বুঝছিস। মানে? ওই দিন আমি পরীকে কথা বলার জন্য ডেকেছিলাম। পরী রাজি হয়নি, আমি ওকে জোর করেছিলাম। আসলে আমি পরীর কাছে মাপ চাইতে গিয়েছিলাম। আমি পরীকে মন থেকে ভালোবাসিনি, ওর প্রতি শুধু আমার একটা মোহ ছিল। ওকে বলেছিলাম ও যেন তোকে নিয়ে সুখে থাকে, আর আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। আর তখনই তুই এসে ভুল বুঝলি, পরীকে কিছু বলার সুযোগই দিলি না। ওই সত্যি তোকে অনেক ভালোবাসে রে। এটা শোনার পর আমি ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললাম। তাড়াতাড়ি পরিদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। বাড়ির ভিতরে কাজের লোক আছে। আর আমি পরিদের বাড়িতে ছিলাম বলে সবাই আমাকে চেনে। তাদের কাছে কিছু না জিজ্ঞাসা করেই সোজা পরির রুমে গেলাম। গিয়ে দেখি পরি রুমে নেই। বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ। তাহলে কোথায় গেল পরি? তখনই টেবিলের উপর একটা কাগজের দিকে চোখ গেল। কাগজটা উঠে পড়তে লাগলাম। কাগজে লেখা ছিল, হৃদয়, আমি জানি আজকে তুমি আমার কাছে ডিভোর্স পেপার সই করতে আসবে, কিন্তু আমি কি করে ডিভোর্স পেপারে সই করব বলো? আমি তো তোমায় অনেক ভালোবাসি। আমি মানছি তোমার উপর অনেক অত্যাচার করেছি, হয়তো তা মাফের অযোগ্য, কিন্তু বিশ্বাস করো রাব্বির সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। ও শুধু ওই দিন আমার কাছে মাপ চাইতে এসেছিল আর বলেছিল যে আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। তুমি আমার কোনো কথা না শুনে ভুল বুঝলে। আমি জীবিত অবস্থায় ডিভোর্স পেপারে সই করতে পারবো না, তাই অনেক দূরে চলে যাচ্ছি। তুমি তোমার মনের মতো মেয়েকে বিয়ে করে নিও, আর পারলে আমাকে মাফ করে দিও। ইতি পড়ি। চিঠিটা পড়ার সময় চোখ দিয়ে পানি পড়ে কাগজটাই বেজে গেল। দৌড়ে নিচে নেমে কাজের লোকদের থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে পরীর কাছে গেলাম। হাসপাতালে গিয়ে পরীর বাবাকে জিজ্ঞাসা করলাম পরীর কী অবস্থা। বলল এখন নাকি বিপদমুক্ত। আমি গিয়ে কথা বলতে পারি পরীর সাথে। আমি উপরের রুমে গেলাম। আমাকে দেখেই বলতে লাগলো, পরী ডিভোর্স পেপারে সই করাতে এসেছো? আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। তোমার মাফ চাইতে হবে না। আমি আর কিছুই বললাম না, শুধু পরীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুদিন পর হাসপাতাল থেকে পরীকে বাসায় নিয়ে আসলাম। রাতে মা একটা ঠিকানা দিয়ে ওই জায়গায় যেতে বলল। কাজ করে ওই বাসায় এসে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি রুমটা অন্ধকার। লাইট অন করে দেখি বাসার ঘরের মতো সাজানো, আর পরী খাটের উপর বধূ সেজে বসে আছে। দরজা আটকে পরীর কাছে যেতে লাগলাম। পরী এসে আমাকে সালাম করলো।
তারপর দুজনে উজু করে নামাজ পড়লাম। তখন পরি বলল, এখন থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, শুধু ভালোবাসা থাকবে। ঠিক আছে মহারানী। তারপর লাইট অফ করে পরীর কাছে গেলাম। অবশেষে আমাদের প্রেম কাহিনীটা সফল হলো। কাল থেকে শুরু হবে নতুন এক সকালের। তো বন্ধুরা, গল্পটি একটু ছোট ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি তোমাকে ভালোবাসি পরি। ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? দেখে থাকলে আমাকে প্রপোজ করতে আসতি না। বড় লোকের মেয়েকে বিয়ে করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছিস? তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন টানছো? ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি, তোমাদের সম্পত্তি দেখে তোমাকে ভালোবাসিনি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। চুপ কর ছোট লোক, আগে আমাদের সমান হবে, তারপর ভালোবাসি বলতে আসবি। যা এখান থেকে। পরীর বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। মনে হচ্ছে আমি তাদের কাছে কোনো একটা জোকার। ওখান থেকে তখনই চলে আসলাম। এবার চলুন আপনাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হৃদয়, আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো নভা ইসলাম মেঘা। ডাক নাম হলো পরি। পরি আমার ফুফাতো বোন। অবশ্য ওরা আমাদের আপনজন বলেই পরিচয় দেয় না, কারণ ওর বাবা অনেক বড় লোক আর আমার বাবা সামান্য সরকারি চাকরিজীবী। ওরা সুযোগ পেলে আমাদের অনেক অপমান করে। আর ফুপু মারা যাওয়ার পর তো ওর বাবা আমাদের চোখে দেখতে পারে না। ফুপু মারা যাওয়ার সময় পরি অনেক ছোট ছিল, এখন ওর বাবার মতোই হয়েছে। ও কখনো আমাদের সহ্য করতেই পারতো না, কিন্তু আমি ওকে ছোটোবেলা থেকে ভালোবাসতাম, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। আজকে বললাম। আর তারপর কি হলো তা তো আপনারা দেখলেনি। আমরা দুজনে একই কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ি। ও বিজ্ঞান শাখায় আর আমি ব্যবসায় শিক্ষা শাখায়। এরপর আমি ক্লাস করতে গেলাম। কে রে, কি হয়েছে তোর? আরে পরীকে আজ বলেছিলাম যে ওকে ভালোবাসি। তুই তো জানিস ও এরকমই, তারপরে কেন ওকে প্রপোজ করতে গেলি? পারলে তুই ওকে ভুলে যা। কিভাবে ভুলবো? আমি ওকে সেই ছোটোবেলা থেকে ভালোবাসি। আচ্ছা, মন খারাপ করিস না। ক্লাস শেষ করে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখনই বাবা বলল, তোর বড় চাচার মেয়ের বিয়ে, তাই কালকে আমাদের সেখানে যেতে হবে। বাবা তুমি তো জানো পরি আর ওর বাবা আমাদের সহ্য করতে পারে না, আর সেখানে তারাও আসবে। বাবা বললেন তারপর আমাদের যেতে হবে। তোর বড় চাচা আমাদের অনেকবার বলেছেন না গেলে সে কষ্ট পাবে। ঠিক আছে বাবা, যাব। তারপর খেয়ে দিয়ে রুমে আসলাম। আমার বাবারা 3 ভাই 2 বোন। তাদের ভেতরে আমার বাবা মেজো, আর পরি হলো আমার বড় ফুপির মেয়ে। একটা অসুখের কারণে বড় ফুপু মারা গেছেন। তখন পরি ছোট ছিল। আমি রুমে শুয়েছিলাম। তখনই ছোট বোন সিনহা এসে বলল, ভাইয়া, তুমি আর পরি আপু তো একই কলেজে পড়ো। আপু তোমার সাথে কথা বলে না? না। তুমি যে আপুকে ভালোবাসো তা বলেছো? আজকে বলেছি, কিন্তু বিনিময়ে থাপ্পড় দিয়েছে, আর অনেক কথাই বলেছে। মন খারাপ করো না ভাইয়া, দেখো একদিন পরি আপু তোমার ভালোবাসা ঠিকই বুঝবে। জানি না রে সেদিন কখনো আসবে কিনা, কিন্তু ভাবছি আমরা ওখানে গেলেও ওরা আমাদের অপমান করবে। ওখানে যাওয়ার পর সব সময় ওদের থেকে দূরে দূরে থাকবি, ওদের সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা, এখন ঘুমা। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমাকে দেখে জুয়েল বলল, কিরে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কালকে বড় চাচার মেয়ের বিয়েতে যেতে হবে, আর সেখানে পরিরাও আসবে, আর ওরা তো আমাদের দেখলে অপমান করবে, তাই নিয়ে চিন্তায় আছি। তারপর চা খেতে লাগলাম, আর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যায় বাসায় গেলাম। রাতেই সবাই সব কিছু গুছিয়ে নেবে, আমরা সকালেই রওনা দেব। তারপর রুমে এসে সব কিছু গুছিয়ে ব্যাগে পড়লাম। গোছানোর পর সবাই একসাথে খেয়ে নিলাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, কারণ বড় চাচার বাড়িতে যেতে 5-6 ঘন্টার মতো লাগে। ফ্রেশ হয়ে সবাই খেয়ে রওনা দিলাম। দুপুর 3টার সময় বড় চাচার বাড়িতে পৌঁছে গেলাম। বড় চাচা অনেক খুশি হয়েছে আমরা এসেছি বলে। সবার সাথে কথা বলে খেতে বসলাম। খাওয়া শেষের পর একটা রুমে আসলাম ঘুমানোর জন্য। সবাইকে দেখলাম, কিন্তু পরি আর ওর বাবাকে দেখলাম না। মনে হয় এখনও আসেনি ওরা। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে কিছু খেয়ে সব কাজিনরা মিলে আড্ডা দিতে লাগলাম। তখনই বাসার বাইরে গাড়ি আসার শব্দ পেলাম। বড় চাচা আরও অনেকে গাড়ির কাছে গেল, আমরাও গেলাম। মনে হয় পরিরা এসছে। পরির বাবা আমাকে দেখে বলতে লাগলো, এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের ব্যাগগুলো তো নিতেও পারো। আমি আর কিছু বললাম না, চুপচাপ তাদের ব্যাগগুলো নিয়ে ভিতরে গেলাম। রাতে সবাই মিলে একসাথে খেয়ে যার যার রুমে ঘুমোতে গেলাম। পরদিন সকালে নাস্তা করে কাজিনরা মিলে সবাই ঘুরতে গেলাম। পরিও ছিল।
আমরা সবাই মিলে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম পরি ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছে, আর পিছন থেকে একটা ট্রাক আসছে। ট্রাকটা হর্ন বাজাচ্ছে, কিন্তু পরি শুনতেই পাচ্ছে না। আমি দৌড়ে গিয়ে পরীকে সরিয়ে নিলাম। দুজনে রাস্তার পাশে পড়ে আছি, আমি নিচে আর পরি আমার উপরে। ওকে জড়িয়ে ধরে আছি। অনেক বড় বিপদ থেকে বাঁচলাম। পরি আমার উপর থেকে উঠেই, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তোর মতো চরিত্রহীন ছেলে আমি জীবনেও দেখিনি। কথাগুলো বলেই সে চলে গেল, আর আমি রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। পরীকে বাঁচাতে গিয়ে আমার অনেক জায়গায় কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। এর থেকে বেশি কষ্ট হচ্ছে পরীর কথাগুলো শুনে। আমার কাজিনরা এসে আমাকে পাশের একটা ওষুধের দোকানে নিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর বাসায় চলে আসলাম। সবাই জিজ্ঞেস করেছিল যে আমার শরীরে ব্যান্ডেজ কেন। আমি তাদের বললাম রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। রাতে খাওয়ার জন্য ডাকলো, তাদের বললাম খেতে ভালো লাগছে না, রুমে শুয়ে আছি। তখনই সিনহা আসলো। ভাইয়া তুমি খাবে না কেন? আর তোমার ঠোঁট কেটে গেছে কিভাবে? পরীকে বাঁচানোর জন্য ওকে স্পর্শ করেছিলাম, তাই ও থাপ্পড় মেরেছে। এই জন্যই তুমি ভাত খেতে পারছো না? হ্যাঁ। তোমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া? আরে পাগলি, আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই মন খারাপ করিস না। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি গেলাম। আচ্ছা। আপু তুমি ভাইয়াকে শুধু শুধু মারলে কেন? ওই লুচ্চাটা আমায় স্পর্শ করেছে, তাই মারছি। আমার ভাইয়া সম্পর্কে আর একটাও বাজে কথা বলবা না, সে তোমার জীবন বাঁচিয়েছে। এখন তো তোরা কত মিথ্যা কথাই বলবি, এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, তুই যা। যাচ্ছি, তবে একদিন আমার ভাইয়ার জন্য তোমাকেও কাঁদতে হবে। সেদিনটা কখনোই আসবে না। সকালে ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম। আজকে বড় অপুর বিয়ে, তাই কাজ করতে হবে। বরপক্ষও চলে এসেছে, আর আমি পরীক্ষা দেখে আরেকবার ক্রাশ খেলাম। খেয়াল করলাম অনেক সুন্দর করে সেজেছে, আর ভাবছি কবে যে পরি আমার ভালোবাসা বুঝবে। বিয়ের অনুষ্ঠানও শেষ হলো, সব কাজিনরা এই 2-1 দিনের ভিতরেই চলে যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যাওয়ার আগে গ্রামটা ঘুরে দেখব। তাই রাতে সবাই ঘুরতে বেরোলাম। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর আমি শুধু পরীকে দেখছি। হঠাৎ দেখলাম পরি মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছে। সবাই যাচ্ছে একটা রাস্তায়, আর পরি যাচ্ছে অন্য রাস্তায়। আমি পরির পিছু নিলাম। অনেক দূর হাঁটার পর পরির মনে হলো সে অন্য রাস্তায় চলে এসেছে। পেছনে আমাকে দেখে বলতে লাগলো, তুই আমার পিছু কেন নিয়েছিস? তুমি একা একা অন্য রাস্তা দিয়ে হাঁটছিলে, তাই তোমার পিছু নিয়েছি, যদি তোমার কোনো বিপদ হয়। তুই সাথে আছিস বলেই তো বিপদ শুরু হচ্ছে। এর ভিতরে হঠাৎ করেই কিছু একটা শব্দ শুনে পরি আমাকে জড়িয়ে তুললো। আমি তো কারেন্টের শক্কার মতো হয়ে গেলাম। আমি কোনোদিনও কল্পনা করিনি যে পরি আমাকে জড়িয়ে ধরবে। তখনই সে রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল। সে আমাদের এই অবস্থায় দেখেই চেয়ে চেয়ে লোক জড়ো করলো। তারা আমাদের এই অবস্থায় দেখে সবাই ভুল বুঝলো। আমরা তাদের বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। অনেক লোক জড়ো হলো। আমাদের বাসায় খবরও দেওয়া হলো। বড় চাচা, আমার বাবা, পরির বাবা, বাসার সবাই এসেছে। বড় চাচা, আমার বাবা, পরির বাবা, তাদের মান সম্মানের ব্যাপার, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দেবে। কিন্তু পরি আমাকে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। তখনই পরির বাবা বলল, দেখ মা, তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। আর তাছাড়া আমি এতদিন শুধুই হৃদয়ের বাবাকে অপমান করে এসেছি। তাকে তো অপমান করার পরেও সে আমাকে তার বোনের জামাই হিসেবে সম্মান করে। আর হৃদয় অনেক ভালো ছেলে, দেখবি ও তোকে অনেক সুখে রাখবে। বাবা, আমি ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। তারপর পরি বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। কাজী ডেকে আমাদের বিয়ে পড়ানো হলো। সবাই মিলে আমাদের বাসর ঘর সাজিয়ে দিল। রাত 12টার সময় বাসর ঘরে প্রবেশ করলাম। ছোট লোকের বাচ্চা, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন গালি দিচ্ছ? তোকে কে বলেছে আমার পিছু পিছু যেতে? তুই যদি না আসতে তাহলে এইসবের কিছুই হতো না। সব কিছু ভুলে গিয়ে চলো আমরা নতুন করে শুরু করি। তুই আর একটা কথা বলবি না। আমি তোকে কখনোই স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। শুধু বাবার মুখের দিকে তাকিয়ে তোকে বিয়ে করেছি। 6 মাস পর তোকে ডিভোর্স দিয়ে আমি রাব্বিকে বিয়ে করব। তোমার বয়ফ্রেন্ড আছে, আগে তো বলনি। তুই কে যে তোকে বলতে হবে? এতদিন পরীর করা অপমানে যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি খারাপ লেগেছে তার বয়ফ্রেন্ডের কথা শুনে। ঠিক আছে, তুমি শুধু এই 6 মাস আমার বাবা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করো। তোর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব মানে? আমি তো তোদের বাড়িতে থাকছিই না। মানে বুঝলাম না তোমার কথা।
এখন বোঝা লাগবে না, কালকে ঠিকই বুঝতে পারবি। আর এখন আমাকে বিরক্ত করবি না, তুই নিচে ঘুমাবি আর আমি খাটে। এই শীতে আমি কিভাবে নিচে ঘুমাবো, তাও আবার কোনো বালিশ চাদর ছাড়া? কিভাবে ঘুমাবি তুই ভালো জানিস। এই বলে পরি ঘুমোতে গেল। আমি কোনোরকম নিচে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। আজকে সবাই চলে যাবে। নাস্তা করার পর পরি আমার বাবাকে বলল, বাবা বলছিলাম কি, আমাদের পড়াশোনা তো এখনো শেষ হয় নাই, আর আপনাদের বাসা থেকে আমাদের কলেজ অনেক দূর। তাই বলছিলাম কি, আমাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত যদি আমরা আপনাদের বাড়িতে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে? যদি আপনার আপত্তি থাকে তাহলে থাকবো না, কিন্তু এতে আমাদের দুজনের পড়াশোনার জন্য ভালো। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি সবসময় ওর খেয়াল রাখবো। একদম চিন্তা করবেন না, আপনার ছেলে আমাদের এখানে ভালোই থাকবে। তোমরা থাকতে আর কিসের চিন্তা? আমি শুধু তাদের কথা শুনতে লাগলাম, কিছুই বলতে পারলাম না, কারণ এখানে আর আমার কথার কোনো গুরুত্বই নেই। পরি এমনভাবে সবাইকে বলল যে আমার কথা কেউ বিশ্বাসই করবে না। এর জন্যই রাতে পরি এভাবে বলেছিল। বড় চাচার বাড়ি থেকে যে যার মতো চলে গেলাম, আর আমি পরিদের সাথে ওদের বাড়িতে আসলাম। পরি আমাকে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে বলল, আজ থেকে আমার সব কথা তোকে শুনতে হবে, যদি না শুনিস তাহলে বুঝতেই পারছিস যে কি হবে। এই জন্যই বুঝি আমাকে এখানে নিয়ে এসেছো? তুই যা ভাবতে পারিস। আমিও দেখব তুমি আমাকে কত অপমান করতে পারো। তোমার অপমান আমি তোমার ভালোবাসা হিসেবেই নেব। আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে আসবি না। তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? ভালো তো তোমাকে একদিন বাসতেই হবে। সেই দিন কোনো দিনই আসবে না। এই বলে পরি চলে গেল। রাতে খেয়ে ঘুমোতে গেলাম। পরি খাটে আর আমি নিচে শুয়ে আছি। সকালে পরির আগে আমি ঘুম থেকে উঠলাম। পরির দিকে তাকিয়ে দেখি ও এখনও ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরীকে অনেক সুন্দর লাগছিল। চুলগুলো পরির মুখে এসে পড়েছে। আমি একবার ভাবলাম ওগুলো সরিয়ে দেব, তারপর আবার মনে হলো যদি সে জেগে যায় তাহলে তো আমাকে ভুল বুঝবে। যা হবার হবে, আমি তো ওর স্বামী, বাইরের তো আর কেউ না। আর ও তো এখন ঘুমিয়ে আছে। পরির চুলগুলো সরিয়ে দিলাম। পরীকে এত কাছ থেকে কখনোই দেখিনি, তাই লোভ সামলাতে পারলাম না। পরির গালে কিস করে দিলাম, আর তখনই পরি জেগে গেল। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যে হয়ে গেল। চুপ কুত্তার বাচ্চা, তোদের মতো লুচ্চা বদমাইশ এছাড়া আর কি করতে পারে? আর কখনো তুই আমাকে স্পর্শ করবি না। এই বলে পরি চলে গেল। নাস্তা করে আমাকে রেখেই গাড়ি নিয়ে কলেজে চলে গেল। তারপর আমি আমার মতো কলেজে গেলাম। কলেজে বন্ধুদের কাউকে বলিনি আমার আর পরির ব্যাপারে। কলেজে গিয়ে দেখি পরি ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ওর ছেলে বন্ধুরা ওর গায়ে পড়েছে, কিন্তু পরি কিছুই বলছে না। আড্ডা দেবে ভালো কথা, তাই বলে ছেলেরা গায়ে পড়বে আর ও কিছুই বলবে না? আগে হলে মেনে নেওয়া যেত, কিন্তু এখন তো ও অন্য কারো বউ। না, আমি আর এসব দেখতে পারছি না। সোজা পরির কাছে গিয়ে বললাম, পরি, তোমার সাথে আমার কথা আছে। এই ছোট লোকের বাচ্চা, আমার সাথে তোর আবার কিসের কথা? যা বলার এখানে বল। তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ ভালো কথা, তাই বলে তারা তোমার গায়ে পড়বে তুমি কিছুই বলবে না? এই কুত্তার বাচ্চা, আমি যা করি তাতে তোর সমস্যা কি? কিন্তু তোমার ওই বন্ধুদের আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। পরি, এই ছোট লোকটা কে যে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে? তুমি রাগ করো না রাব্বি, ওরা গরিব বলে আমার বাবা ওকে আমাদের বাসায় এনে লেখাপড়া করাচ্ছে। আমি এখনই ওকে মজা বুঝাচ্ছি। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় রাব্বিকে খারাপ বলার? দূর হ আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না। আমি সেখান থেকে চলে আসলাম মাথা নিচু করে। আমি তো পরীকে ভালোবাসি, তাহলে আমার সাথে কেন এত খারাপ ব্যবহার করে? সকালে তাপ্পরের কারণে ঠোঁট কেটে গেছিল, এখন আবার একই জায়গায় তাপ্পর দেওয়ার ফলে অনেক রক্ত বেরোচ্ছে। ক্লাসে যাওয়ার পর জুয়েল বলল, এরে তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে কেন? কিভাবে হয়েছে এসব? আসার সময় রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার কাছে মিথ্যা বলিস না, কি হয়েছে বল। তারপর ওকে সব বললাম। চিন্তা করিস না, এখন তো পরি তোর বউ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বউ? কিন্তু 6 মাসের। 6 মাস পরও আমাকে ডিভোর্স দিয়ে রাব্বিকে বিয়ে করবে। তার আগেই ও তোর ভালোবাসা বুঝবে। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। পরি এখনও আসেনি, আর ওকে কলেজে দেখিও নি। পরির বাবা ব্যবসার কাজে বিদেশে গেছেন বলে পরি যা খুশি তাই করছে। রাতে পরি বাসায় আসলো। এত রাত করে বাসায় আসলে কেন? আমার বাসায় আমি যখন খুশি আসবো, তাতে তোর কি? আমি তোমার স্বামী। তোকে বলছি না আমি তোকে স্বামী হিসাবে মানি না, তারপরেও তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস? তোর জন্য রাব্বি আমার উপর আজকে অনেক রাগ করেছে। তোকে তো 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব, তাও কেন আমাকে তোর বউ বলিস? কিন্তু তুমি এখন আমার বউ। তুমি কখন কোথায় যাবে, কি করবে, আর কার সাথে দেখা করবে
তার কারণ আমাকে বলতে হবে। পরি খুব রাগী কণ্ঠে আমাকে বলল, তোকে এক কথা কতবার বলবো, তুই আমার বিষয়ে নাক গলাবি না। এই বলে সে রুমে চলে গেল। আমি ভালো মনে একটু ভালোবেসেছিলাম, তাই হয়তো এখন কষ্টটা একটু বেশিই পাচ্ছি। ও আমাকে এত ভালোবাসে যে আমার প্রতি ওর ভালোবাসা থাপ্পড়ের মাধ্যমে প্রকাশ করে। থাপ্পড়ের কারণে যতটা না কষ্ট পাই, তার থেকে বেশি কষ্ট পাই যখন ও রাব্বির সাথে থাকে। রাতে আর খেতে পারলাম না, কি করে খাবো? পরি থাপ্পড়ের কারণে ঠোঁট অনেকটা কেটে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। পরি আমার আগে চলে গেছে। কলেজ গিয়ে দেখি পরির বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর রাব্বি পরির কাঁধে হাত রেখে কথা বলছে। আমি সহ্য করতে পারলাম না, তাই ক্লাসের দিকে রওনা দিলাম। তখনই রাব্বি আমাকে ডাক দিল। এই ছোট লোকের বাচ্চা, তুই পরীকে বিরক্ত করিস কেন? পরি তো তোকে ভালোবাসে না, আর 6 মাস পরে তোকে ডিভোর্স দিয়ে দিবে। তারপর তুই কেন পরীকে ডিস্টার্ব করিস? কেন ওর পিছু ছাড়ছিস না? মুখ সামলে কথা বল রাব্বি। পরীকে ভালোবাসি বলে ওর করা অপমান সহ্য করি, কিন্তু তুই সেই সুযোগ পাবি না। তখন রাব্বি বলল, ছোট লোককে ছোট লোক বলবো না তো কী বলবো? তোর মতো শেষরা আমি আর কখনো দেখিনি। আমার মাথায় যেন রক্ত চলে আসলো। সাথে সাথে রাব্বিকে চর মারতে শুরু করলাম। এর মধ্যে আমার বন্ধুরা সহ কলেজে সবাই চলে এসেছে। তারা এসে আমাকে আর রাব্বিকে ছাড়িয়ে দুই পাশে নিয়ে গেল। কুত্তার বাচ্চা, তুই কোন সাহসে রাব্বির গায়ে হাত তুললি? রাব্বি যা বলেছে তা তো ঠিকই বলেছে। তোর বাবা মা যদি ভালোই হতো তাহলে তোর সাথে আমার বিয়ে দিত না। আমার তো মনে হয় তোর বাবা মার টাকার লোভে তোকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। মনে হয় তোর বোনকেও কোনো বড়লোক ছেলের পিছনে লাগিয়ে দিয়েছে। তোদের চরিত্র তো এমনই। তোর সাহস হলো কি করে আমার বাবা মা বোনের সম্পর্কে বাজে কথা বলার? এর ভিতরে প্রিন্সিপাল স্যারও চলে এসছে। কি হচ্ছে কি এখানে? তোমাদের সাহস তো কম না, কলেজের ক্যাম্পাসে মারামারি করো। স্যার, হৃদয় আমাকে অনেক দিন থেকেই বিরক্ত করে, আজ আমার গায়ে হাত দিয়েছে। তারপর রাব্বি কিছু বলতে গেলে রাব্বিকেও মারে। ঘটনার সময় যারাই ছিল তারা সবাই পরির বন্ধু, সবাই পরির কথায় সায় দিচ্ছে। হৃদয়, আমি তোমাকে ভালো মনে করেছিলাম কারণ তুমি অনেক ভালো ছাত্র, কিন্তু তোমার কাছে এটা আমি আশা করিনি। স্যার, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো মারামারি করব না। তারপর আমাকে কলেজ থেকে বের করে দিন না স্যার। তুমি ভালো ছাত্র বলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো এটাই লাস্ট। এই বলে স্যার চলে গেল। তারপর আমি পরীকে বললাম, তোকে অনেক ভালোবাসি বলে এতদিন তো সব করা অপমান সহ্য করেছি। আজকে তুই আমার বাবা মা, আমার কলেজের টুকরো বোনকে অপমান করেছিস। এরপর তোকে আমি কোনোদিনও মাফ করব না। এখন তো তোর প্রতি আমার আর ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটা কথা মনে রাখিস, তোকে একদিন আমার জন্য কাঁদতে হবে। তখন পরি বলল, আফসোস, সে দিনটার কখনোই আসবে না। আমিও বললাম, দেখা যাবে, 6 মাস পর তোর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এই বলে সেখান থেকে চলে আসলাম। সরাসরি আমার বাসায় আসলাম। গিয়ে বাবা মাকে সব কিছু খুলে বললাম। তুই একদিন এত কষ্টে ছিলি, আমাদের বলিসনি কেন? চিন্তা করিস না, দেখবি একদিন ঠিকই ও ওর ভুল বুঝতে পারবে। যাক, এতদিনে ছোট লোক পিছু ছাড়লো, এখন থেকে শান্তিতে থাকতে পারবো। কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো বাবা। তা তোমার তো আরও কিছুদিন পরে আসার কথা ছিল। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই চলে আসলাম। তা তুই একা কেন? হৃদয় কোথায়? ও চলে গেছে। চলে গেছে মানে? এই তুই কি করছিস? তুই ওর সাথে এমনটা কিভাবে করতে পারলি? বাবা, আমি ওকে ভালোবাসি না, শুধু তোমার মান সম্মানের জন্য ওকে বিয়ে করেছি। আর ও রাব্বির গায়ে হাত তুলেছে। বলে যাস না, ও এখন তোর স্বামী। শুধু 6 মাসের, তারপর ওকে ডিভোর্স দিয়ে দিব। তুই আবারও ভুল করছিস, মেয়েদের বিয়ে একবারই হয়। ওর বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আর তুমি চাও না আমি সুখে থাকি? সব বাবারই চাই তার মেয়ে সুখে থাকুক, আমি শুধু তোর ভুলটা ধরিয়ে দিচ্ছি। আমি কোনো ভুল করছি না বাবা, আমি রাব্বির সাথে সুখে থাকবো। যা সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিস, পরে যাতে পস্তাতে না হয়। রাতে শুয়ে শুয়ে ভাবছি কিভাবে পারলো পরি আমাকে এতটা অপমান করতে। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পর জুয়েল বলল, যা হয়েছে সব কিছু ভুলে যা, তুই নতুনভাবে শুরু কর। তোর কি মনে হয় আমি দেবদাস হয়ে থাকবো? মানে? আমার মনে এখন পরির জন্য কোনো ভালোবাসা নেই, তাই এখন আরও ওর কথা ভেবে কষ্ট পাবো না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো। তারপর আগের মতোই সবার সাথে আড্ডা দিলাম। ভালো বলেছিস, ওই মেয়ের জন্য কেন তুই কষ্ট পাবি? আচ্ছা, এখন চল ক্লাসে যাই। চল। আমাকে দেখে সবাই অবাক হয়েছে। গতকালকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও আজকে আমাকে কলেজে দেখছে বলে। ক্লাস করে কলেজের ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি, তখনই দেখলাম পরি আর তার বন্ধুরা আমাদের সামন দিয়ে বাইকে করে যাচ্ছে। আড্ডা দিয়ে বাসায় আসলাম।
বাসায় এসে খেয়ে দিয়ে দিলাম একটা ঘুম। বিকেলে জুয়েল ফোন দিল। কি রে, কই তুই? কেন? বাসায়। ও, তাড়াতাড়ি মামার চায়ের দোকানে আয়। কেন? সবাই এসেছে, আড্ডা দিব তাই। ওকে, আসতেছি। রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবেই চলছিল। কলেজে আমি আর পরীর দিকে তাকাইও না। এভাবে 5 মাস চলে গেল। ডিভোর্সের আর 1 মাস বাকি আছে। এতদিন যতটা সম্ভব পেরেছি পরীকে বলে থাকতে। এখন আর পরীর প্রতি কোনো ভালোবাসা নেই। আমি ভেবেছিলাম হৃদয় আমার জীবনে না থাকলে হয়তো আমি ভালো থাকবো। সত্যি কথা বলতে প্রথম 3-4 মাস ওর কথা একদমই মনে পড়েনি, কিন্তু আস্তে আস্তে হৃদয়কে ভীষণ মিস করা শুরু করি। যতই ডিভোর্সের দিন ঘনিয়ে আসছে ততই মনে হচ্ছে কি যেন একটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। এখন রাত করে বাসায় ফিরে হৃদয়ের সেই কথাগুলো মনে পড়ে। এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে না, কেমন জানি সব কিছু বিরক্তকর লাগছে। কলেজে ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি বললে ভুল হবে। ওরা কথা বলছে আর আমি ওদের কথা শুনছি। কেন জানি আমার কিছুই ভালো লাগছে না। জানি না এমন কেন হচ্ছে। এর মধ্যেই রাব্বি বলল, কি হয়েছে পরি? আমার আবার কি হবে? না, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আগের মতো আর নেই, পরিবর্তন হয়ে গেছো। ফালতু কথা বলবে না তো। আমি কোনো পরিবর্তন হইনি, আগের মতোই আছি। আর সবসময় যে সবার মন একরকম থাকবে তা তো নয়। রাগ করছো কেন? আমি তো জাস্ট এমনি বললাম। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, আর তোমার এসব ফালতু কথা বাদ দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা, বাদ দিলাম। তারপর রাগ করো না প্লিজ। চলো কোথা থেকে ঘুরে আসি। আমার ভালো লাগছে না। পরি চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। আচ্ছা চলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদের সাথে ঘুরতে গেলাম আর রাব্বির কথাগুলো ভাবতে থাকলাম। আমি কি সত্যিই বদলে গেছি? কিন্তু কেন? কিছুদিন ধরেই দেখছি আমি হৃদয়কে নিয়ে বেশিই ভাবছি, ওকে নিয়ে বেশি চিন্তা করছি, অনেক মিস করছি। যতই ভুলে থাকার চেষ্টা করি ততই আরও বেশি মনে পড়ে যায় ওর কথা। আর কিছু ভাবতে পারছি না, মনে হয় পাগল হয়ে যাব। দেখ পরি, জায়গাটা অনেক সুন্দর, সবাই কত আনন্দ ফুর্তি করছে, আর তুই কেন পাগলের মতো আচরণ করছিস? জানি না, আমি কিছুদিন ধরে আমার কিছুই ভালো লাগছে না। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু পারি না। অনেক বেশি মনে পড়ে যায় ওর কথা। কার কথা বলছিস? হৃদয়। কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য, কিন্তু তারপরেও কেন জানি চোখের সামনে চলে আসে। জানি না আমার এরকম কেন হচ্ছে। তুই হৃদয়কে ভালোবেসে ফেলেছিস? কি বলছিস এসব? আমি ওকে কখনো ভালোবাসবো না। আমি তো রাব্বিকে ভালোবাসি। তুই মুখে বলছিস সে কথা, কিন্তু তোর পরিবর্তন তোকে বলে দিচ্ছে তুই হৃদয়কে ভালোবাসিস। না, এটা কখনোই হতে পারে না। তুই বিশ্বাস না করলেও এটা সত্যি। অন্যদিকে পরি অনেক সময় ওখানে থাকার পরই সবাই চলে আসলো। পরি, সন্ধ্যা তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে যাব কোথায়? পার্টিতে। আচ্ছা, আমি রেডি থাকবো। অন্যদিকে পরি বলছে, বাসার ভেতরে চলে আসলাম। এতক্ষণ যাও ভালো ছিলাম, বাসায় আসার পর আবার মন খারাপ হয়ে গেল। তুই কোনো কিছু চিন্তা করছিস মা? না বাবা, আমার কিছুই হয়নি। আমি রুমে গেলাম। আচ্ছা যা, রুমে গিয়ে বিশ্রাম নে, ভালো লাগবে। সন্ধ্যায় পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলাম। এর ভেতর রাব্বি ফোন দিল। নিচে নেমে ওর সাথে পার্টিতে গেলাম। আগে পার্টিতে আসলে অনেক আনন্দ ফুর্তি করতাম, কিন্তু আজকে কিছুই ভালো লাগছে না। সবাই আনন্দ ফুর্তি করছে আর আমি এক জায়গায় বসে আছি। পরি চলো ডান্স করি। আমার ভালো লাগছে না। আর চলো, অনেক ভালো লাগবে। দেখো সবাই ডান্স করছে। আমি করব না, প্লিজ আমাকে জোর করো না। তোমার কি হয়েছে পরি? বেশ কিছুদিন ধরে তোমার আচরণ আমার কাছে কেমন যেন লাগছে। বললাম তো আমার কিছুই হয়নি, আর এখন ডান্স করতে ভালো লাগছে না। তোমার শুধু আজকে ভালো লাগছে না তা কিন্তু না, সবাই মিলে যখন আড্ডা দেই তখনও তুমি মনমরা হয়ে থাকো। আর ওই দিন তুমি ঘুরতেও যেতে চাওনি। আর তার থেকে বড় কথা হলো, তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না। আমার তো মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত। আমাকে আর বিরক্ত করো না তো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা তুমি থাকো। রাব্বি চলে গেল। একটু পর আবার এসে বলল, আমার ভালো লাগছে না আজকে। রাব্বি প্লিজ আমাকে বিরক্ত করো না। আমি কিছু বললেই তো এখন ভালো লাগবে না, মন তো এখন অন্য জায়গায় পড়ে আছে। মানে কি বলতে চাইছো তুমি? যা বলছি ঠিকই বলছি। এতদিন হৃদয়ের সাথে এক রুমে থাকলে অনেক মজা করেছো, তাই তো এখন হৃদয়কে ভুলতে পারছো না। চুপ করো রাব্বি, আর একটা বাজে কথা বলবে না। এখন তো গায়ে লাগবেই। তার হৃদয় তোমাকে বাসরাতে কি এমন দিয়েছিল যার জন্য এখনো ভুলতে পারছো না?
অনেক হয়েছে, আর একটা বাজে কথা বলবি না। তোর জন্য হৃদয়ের সাথে আমার বিয়ে হওয়ার সত্ত্বেও ওকে ভুল বুঝেছি, দিনের পর দিন ওকে অপমান করেছি, তারপরেও কিছু বলে নাই, কারণ ও আমাকে ভালোবাসতো। আমি ওর বিয়ে করার বউ সত্ত্বেও ও আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। আমি ওকে ভালোবেসে ফেলেছি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর কখনোই তুই আমার সামনে আসবি না, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আরে তোর মতো মেয়েকে বিয়ে করব যে তার স্বামীকে সবার সামনে মারে? আর তার থেকে বড় কথা হলো আমি সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করি না। হৃদয় পাগল ছিল বলে তোর মার খাওয়ার পরেও কিছু বলতো না। যা তো এখান থেকে। ওখান থেকে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, হৃদয় কি আমাকে আর কখনো মাফ করবে? ডিভোর্সের তো আর 10 দিন বাকি। ও তো বলেছিল আমার কাছে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিবে। না, আমি ওকে কিছুতেই ডিভোর্স দিব না। দরকার হলে মারা যাব, তবুও না। সকালে আমার সব জিনিসপত্র একটা ব্যাগে ভরলাম, বাসা থেকে বের হব, তখনই বাবা বলল, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস মা? শ্বশুর বাড়িতে। মানে? আমি হৃদয়ের বাড়িতে যাচ্ছি। আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। জানি না ও আমাকে মাফ করবে কি না। আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বাবা, তাই ওদের বাড়িতে চলে যাচ্ছি বাবা। যাবি ঠিক আছে, কিন্তু এভাবে যাবি কেন? আগে তাদের সাথে কথা বল, তারপর যা। না বাবা, তার আর দরকার হবে না। তাহলে চল, আমিও তোর সাথে যাব। না বাবা, ভুল যেহেতু আমি করেছি, তাই আমায় তার ঠিক করতে হবে। আমি গেলাম। আচ্ছা যা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করছি, তখনই কে যেন কলিং বেল বাজালো। বাবা গিয়ে দরজা খুলে দিল। তুমি এখানে কি চাও? আমাকে মাফ করে দিন বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। জানি তা মাফের অযোগ্য, তারপরেও একটি সুযোগ দিন বাবা। হৃদয় তো তোমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তুমি ওকে দিনের পর দিন অনেক অপমান করেছো। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, তারপরেও আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন বাবা। আমি কথা দিলাম বাবা, আর কোনো দিন এমন কাজ করব না। আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে আরে কাঁদতে হবে না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমরা অনেক খুশি। আমাদের বিশ্বাস ছিল তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে। আসো, ভিতরে আসো। খাবার খাচ্ছিলাম, তখনই বাবার সাথে পরীকে দেখে দাঁড়িয়ে গেলাম। ওইখানে কেন বাবা? ও থাকবে না তো কে থাকবে? এটা তো ওরও বাড়ি। মানে? দেখ বাবা, পরি ওর ভুল বুঝতে পেরেছে, তুই ওকে মাফ করে দে। আবারও নতুন কোনো প্ল্যান নিয়ে এসেছে। সাপকে বিশ্বাস করা যায়, তবু আমি ওকে বিশ্বাস করি না। হৃদয়, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। আমাকে মাফ করে দাও প্লিজ। তুই কোন সাহসে আমার হাত ধরেছিস? আমার হাত ধরার অধিকার তোর নেই। হৃদয়, ওর সাথে এরকম ব্যবহার কেন করছিস? পরি মা, তুমি খেতে আসো। তোর মতো মেয়ের সাথে এক টেবিলে বসে খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি গেলাম। এই বলে রাগ করে খাবার না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। সবাই পরীকে মাফ করলে আমি করব না। অনেক ভালোবাসতাম ওকে, তাই তোর সব কর অপমান মুখ বুঝে সহ্য করতাম। কিন্তু এখন আমার মনে ওর জন্য ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। বাইরের হোটেল থেকে নাস্তা করলাম, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাত 10টায় বাসায় গেলাম। কলিং বেল বাজানোর পর পরে এসে দরজা খুললো। তুই এখন এখান থেকে যাসনি কেন? তোকে আমার আর সহ্য হয় না, যা তুই এখান থেকে। আমি আমার স্বামীর বাড়িতে আছি, যাব কেন? চুপ কর, কে তোর স্বামী? হ্যাঁ, 6 মাস পূরণ হলে তোকে ডিভোর্স দিয়ে দেবো। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। দয়া করে আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমাকে মাফ করে দাও প্লিজ। আমি আর এরকম জীবনেও করব না। কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তোমাকে কষ্ট দিব না। তুমি যা বলবে তাই করব। দরকার হলে তোমাদের বাসায় কাজের লোক হয়ে থাকবো, তারপরেও আমাকে ডিভোর্স দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এবার তোর অভিনয় করা বন্ধ কর, আমি তোকে আর বিশ্বাস করছি না। এ বলে নিজের রুমে যেতে লাগলাম। তখনই বাবা বলল, তুই এত রাত পর্যন্ত বাসার বাইরে কেন ছিলি, আর এখন এসেই পরির সাথে চিল্লাচিল্লি করছিস? বাবা তুমি যতই বলো না কেন, আমি আর ওর ফাঁদে পা দিচ্ছি না। চুপ কর, মেয়েটি তোর জন্য সেই সকাল থেকে না খেয়ে আছে। যা, হাত মুখ ধুয়ে খেতে আয়। এটা ওর একটা ফাঁদ। দেখো, কি যেন একটা মতলব নিয়ে বাড়িতে এসেছে, আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন খাবো না। এ বলে রুমে চলে আসলাম। অনেকক্ষণ পর পরিও রুমে চলে আসলো। তুই এই রুমে কেন এসেছিস? বারে, এটা তো আমারও রুম। তোর রুম মানে? এটা শুধু আমার রুম, তুই এখান থেকে বের হ। হৃদয়, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম করব না। তোর সাহস হয় কী করে আমাকে জড়িয়ে ধরার? মনে আছে একদিন তোকে স্পর্শ করেছিলাম বলে তুই আমার গালে থাপ্পড় মেরেছিলি, ছোটো লোক বলে অপমান করেছিলি, আর এখন সেই তুই আমায় জড়িয়ে ধরছিস? তোর কি মনে হয় তুই আমায় জড়িয়ে ধরলে আমি তোর মায়ে পড়ে যাব? কখনোই না। ভালোভাবে বলছি, কাল সকালে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি,
তা তোর সে রাব্বির কি খবর? আমি আর ওকে ভালোবাসি না, আর প্রতি শুধু আমার মোহ ছিল। কি গ্যারান্টি আছে কালকে আবার অন্য ছেলের মোহে পড়ে আমায় ভুলে যাবি? তোর মতো মেয়ের এছাড়া আর কি করতে পারে? বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আর একটা সুযোগ দাও আমাকে তোমাকে ভালোবাসার। তোর ন্যাকা কান্না বন্ধ করে এক্ষুনি রুম থেকে বের হ, আমি ঘুমাবো। কোথায় যাব? আর এটা তো আমারও রুম। আর এখন যদি আমাকে বের করে দাও তাহলে বাবা মা কিন্তু তোমায় খারাপ ভাববে। থাক, তোকে আর রুম থেকে বের হতে হবে না, এই রুমে নিচেই শুয়ে পড়। আর মনে থাকে যেন বিছানায় আসার চেষ্টাও করবে না, আসার চেষ্টা করলে কিন্তু খারাপ হবে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম পরে আমার আগেই ঘুম থেকে উঠে গেছে আর মাকে নাস্তা বানাতে সাহায্য করছে। ভালোই, মা বাবা আর বোনকে পটিয়ে ফেলেছে, কিন্তু আমি ওকে কোনোদিনও মাফ করতে পারবো না। ওকে বলেছিলাম একদিন ওকে আমার জন্য কাঁদতে হবে, আর আজ সেই দিন এসে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, বাবাকে বললাম, বাবা ও আর কতদিন আমাদের বাড়িতে থাকবে? আর কতদিন থাকবে মানে? ও আমাদের বাড়ির বউ, তাই সব সময় আমাদের বাড়িতে থাকবে। কিন্তু আমি ওকে বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানতে পারবো না। ও বাসরাতে আমার কাছে ডিভোর্স চেয়েছিল, তাই 6 মাস শেষ হলে ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তুমি যা বলবে আমি তাই করব। দরকার হলে তোমাদের বাড়ির কাজের লোক হয়ে থাকবো, তারপরেও আমাকে ডিভোর্স দিও না প্লিজ। তোর মতো কাজের মেয়ের আমাদের দরকার নেই। হৃদয় চুপ কর, ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? আরেকটা কথা, ও এখানে হবে না, চুপচাপ পরীকে নিয়ে কলেজে যা, আর এটা আমার আদেশ। বাধ্য হয়ে পরীকে নিয়ে কলেজে গেলাম। কলেজের কাছাকাছি আসার পর পরীকে বললাম, রিক্সা থেকে নাম। নামবো কেন? এখনো তো কলেজে আসেনি। তোর কি মনে হয় তোকে নিয়ে আমি কলেজে যাব? কখনোই না। আর এখন এখান থেকে নেমে তুই তোর মতো কলেজে যাবি, আর আমি আমার মতো যাব। খবরদার, যদি তুই কলেজে আমার সাথে কথা বলতে আসিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। তারপর ওকে নামিয়ে দিয়ে আমি আমার মতো কলেজে গেলাম। কলেজে আসার পর জুয়েলকে বললাম, দোস্ত একটা মহা বিপদে পড়েছি আমি। পরি আমাদের বাড়িতে চলে এসেছে আর বলে কি না আমি ওর স্বামী, এটা ওর শ্বশুর বাড়ি। তার মানে পরি তোকে কি মেনে নিয়েছে? তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি ওকে কখনো ভালোবাসবো না। তুই কি ভুলে গেছিস ও আমার সাথে কি কি করেছে? কিছু ভুল বলিনি আমি, সব কিছুই আমার মনে আছে, কিন্তু তোর এটা মনে রাখতে হবে যে পরি তোর বিয়ে করা বউ। শুধু আর কিছুদিনেরই বউ, 6 মাস পূর্ণ হলেই ওকে তো ডিভোর্স দিয়ে দেব। তখন জুয়েল বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর? যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আবার ওকে ডিভোর্স দিবি কেন? ও আমার কাছে ডিভোর্স চেয়েছিল, আর এটা ওর কোনো ফাঁদ। ওকে আর আমি বিশ্বাস করতে পারছি না দোস্ত। হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিবি না যার জন্য তোকে পস্তাতে হয়। যাই হোক, এখন এসব বাদ দে, চল ক্লাসে যাই। চল। ক্লাস করে আমি একাই বাসায় চলে আসলাম। বাসায় আসার পর বাবা জিজ্ঞাসা করলো, কিরে তুই একা কেন, পরি কোথায়? পরীর ক্লাস এখনও শেষ হয়নি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে রুমে শুয়েছি, অনেকক্ষণ পর আমার ঘুম ভাঙলো কোনো উষ্ণুস হয়ে। তাকে দেখে পরি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওকে খুব সুন্দর লাগছে, ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু আমার মনটা বাধা দিল। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে দিলাম আর বললাম, তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? তুমি আমার স্বামী, আর তোমাকে জড়িয়ে ধরার অধিকার আমার আছে। আর তুমি আমাকে সাথে করে নিয়ে আসলে না কেন? চুপ, আর একটাবারও তুই আমাকে স্বামী বলবি না। আর আমি কেন তোকে আমার সাথে করে নিয়ে আসবো? আর শোন, আজকের পর আর আমাকে জড়িয়ে ধরারও চেষ্টা করবি না। তুই মাত্র আর কিছুদিনই বাড়িতে আসিস, 6 মাস পূর্ণ হলেই তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি উকিলের সাথে কথা বলেছি। দয়া করে আমাকে ডিভোর্স দিও না, আমি আর কখনো তোমাকে জড়িয়ে ধরবো না। তুমি যা বলবে তাই করব। তোর ন্যাকা কান্না বন্ধ কর, আর এখন রুম থেকে বের হ। পরি এখন বাসার সব কাজই করে, মাকে আর কিছুই করতে দেয় না। মাঝে মাঝে ভাবি ও কেন আমার সাথে এমন করছে। সত্যি কেউ আমাকে ভালোবাসে? না, তা কি করে হয়? ও তো রাব্বিকে ভালোবাসে, রাব্বির জন্যই তো আমার কাছে ডিভোর্স চেয়েছিল, আমাকে অনেক অপমানও করেছিল। কিন্তু ও যদি আমাকে ভালো নাই বাসে তাহলে তো এতদিন আমাদের বাড়িতে থাকতো না, আর বাসার সব কাজ করতো না। আমি ওকে তো অপমান করি, তারপরও কিছু বলে না। তাহলে কি সত্যি পরি আমাকে ভালোবাসে? না, এটা ওর কোনো ফাঁদ। এভাবেই চলছিল, অনেক অপমান করি ওকে, তারপরও বাড়ি থেকে যায় না। ডিভোর্সে আর মাত্র 2 দিন বাকি। সকালে নাস্তা করে অনিচ্ছা থাকা সত্ত্বেও পরীকে নিয়ে কলেজে গেলাম। প্রতিদিনের মতো আজকে পরীকে কলেজে আগে নামিয়ে দিলাম। তারপর আমি আমার মতো করে কলেজে গেলাম। কলেজে আসার পর জুয়েল বলল, আর মাত্র 2 দিন আছে, তাই কি সিদ্ধান্ত নিলি? কিছুই তো ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। ওকে এত অপমান করি, তারপর আমাদের বাসা থেকে যায় না। তখন মনে হয় ও আমাকে ভালোবাসে, কিন্তু তখনই ওর আর রাব্বির মেলামেশা মনে পড়ে যায়, আমাকে করা অপমানের কথা মনে পড়ে যায়। তখন আবার খুব ঘৃণা হয়,
কিছুই ভাবতে পারছি না। চল ক্লাসে যাই। ক্লাস করে ক্যাম্পাসে হাঁটছি আর ভাবছি। তখন একটা জায়গায় চোখ আটকে যায়। দেখি রাব্বির পরি হাত ধরে কথা বলছে, আর পরি ওর সাথে কথা বলছে। এসব দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। পরির কাছে গিয়েই, এই তোর ভালোবাসা? শেষ পর্যন্ত তুই তোর আসল রূপটা দেখিয়ে দিলি। আমি আগেই বলেছিলাম তুই নতুন কোনো প্ল্যান নিয়ে আমাদের বাড়িতে এসেছিস। তোদের মতো মেয়েরা কখনো ঠিক হয় না। হৃদয়, আমার চুপ, তুই আর একটা কথা বলবি না। তোর এই নোংরা মুখে আমার নাম নেবে না। আমি ভেবেছিলাম তোকে আবার আপন করে নেব, কিন্তু তুই তার যোগ্য না। আর কালকেই তোকে ডিভোর্স দিয়ে দেবো। কাল তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি, তারপর আর কখনও তোর মুখ আমাকে দেখাবি না বলে ওখান থেকে চলে আসলাম। আর পরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাসা আসার পর খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। ভাবছি পরি আবার আমাকে ধোঁকা দিল। আমি তোর কাছে যাইনি, ও তো আমার কাছে এসেছিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি পরি আমার রুম পরিষ্কার করছে। ওকে দেখে আবারও আমার রাগ উঠে গেল। তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই? বাইরে ছেলের সাথে নষ্টামি করে এখন আবার আমাদের বাড়িতে এসেছিস। আসলে তো তোর চরিত্র ঠিক নেই। আমাকে মাফ করে দাও হৃদয়, আমি ওর সাথে কথা বলতে চাইনি। তোর আর কোনো কথা বলার দরকার নেই। তুই আজকে আমাদের বাসা থেকে চলে যাবি। দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিও না। তুমি আমার কথাটা তো একবার শোনো প্লিজ। তোর কোনো কথা শোনার প্রয়োজন আমার নেই। তুই যদি বাসা থেকে চলে না যাস, আমি নিজেকেই শেষ করে দেব। কারণ তোর সাথে একই বাসায় থাকার চেয়ে আত্মহত্যা অনেক ভালো। তোমার নিজেকে শেষ করতে হবে না, আর তার চেয়ে বরং আমি তোমার জীবন থেকে চলে যাই। তুমি তো আমার কোনো কথা শুনলে না। তবে একটা কথা কি জানো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। এই বলে পরি বাসা থেকে চলে গেল। পরি চলে যাওয়ার পর বাবা আমার রুমে এসে বলতে লাগলো, পরি এভাবে চলে গেল কেন? আমি ওকে চলে যেতে বলেছি। আমাদের বাড়িতে আসা এসব ওর নাটক ছিল। ও এখনও রাব্বিকে ভালোবাসে। আজকে কলেজে রাব্বিকে ওর হাত ধরে কথা বলতে দেখেছি। যেটা হয় আমরা সেটা দেখি না, আর যেটা না হওয়ার সেটাই আমরা দেখি। তোরও ঠিক এমনটাই হয়েছে। তুই পড়িস সব কথা শুনে তারপর সিদ্ধান্ত নিতি, কিন্তু তুই তোর কোনো কথাই শুনলি না। এতদিনও এই বাড়িতে রয়েছে, আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে অভিনয় করছে, কারণ ওর চোখে আমি তোর প্রতি ভালোবাসা দেখেছি। একটা কথা মনে রাখিস, তুই অনেক বড় একটা ভুল করলি। এই বলে বাবা চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে উকিলের কাছে গেলাম। উকিলের কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে আমি সই করে পরের বাড়িতে যেতে লাগলাম। রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তখনই পেছন থেকে কে যেন ডাক দিল। তাকে দেখে রাব্বি, তুই আমায় কেন ডেকেছিস? এই দেখ ডিভোর্স পেপার। আজ থেকে আমি আর তোদের মাঝে দেয়াল হয়ে থাকবো না। তুই পরীকে ভুল বুঝছিস। মানে? ওই দিন আমি পরীকে কথা বলার জন্য ডেকেছিলাম। পরী রাজি হয়নি, আমি ওকে জোর করেছিলাম। আসলে আমি পরীর কাছে মাপ চাইতে গিয়েছিলাম। আমি পরীকে মন থেকে ভালোবাসিনি, ওর প্রতি শুধু আমার একটা মোহ ছিল। ওকে বলেছিলাম ও যেন তোকে নিয়ে সুখে থাকে, আর আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। আর তখনই তুই এসে ভুল বুঝলি, পরীকে কিছু বলার সুযোগই দিলি না। ওই সত্যি তোকে অনেক ভালোবাসে রে। এটা শোনার পর আমি ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললাম। তাড়াতাড়ি পরিদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। বাড়ির ভিতরে কাজের লোক আছে। আর আমি পরিদের বাড়িতে ছিলাম বলে সবাই আমাকে চেনে। তাদের কাছে কিছু না জিজ্ঞাসা করেই সোজা পরির রুমে গেলাম। গিয়ে দেখি পরি রুমে নেই। বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ। তাহলে কোথায় গেল পরি? তখনই টেবিলের উপর একটা কাগজের দিকে চোখ গেল। কাগজটা উঠে পড়তে লাগলাম। কাগজে লেখা ছিল, হৃদয়, আমি জানি আজকে তুমি আমার কাছে ডিভোর্স পেপার সই করতে আসবে, কিন্তু আমি কি করে ডিভোর্স পেপারে সই করব বলো? আমি তো তোমায় অনেক ভালোবাসি। আমি মানছি তোমার উপর অনেক অত্যাচার করেছি, হয়তো তা মাফের অযোগ্য, কিন্তু বিশ্বাস করো রাব্বির সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। ও শুধু ওই দিন আমার কাছে মাপ চাইতে এসেছিল আর বলেছিল যে আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাই। তুমি আমার কোনো কথা না শুনে ভুল বুঝলে। আমি জীবিত অবস্থায় ডিভোর্স পেপারে সই করতে পারবো না, তাই অনেক দূরে চলে যাচ্ছি। তুমি তোমার মনের মতো মেয়েকে বিয়ে করে নিও, আর পারলে আমাকে মাফ করে দিও। ইতি পড়ি। চিঠিটা পড়ার সময় চোখ দিয়ে পানি পড়ে কাগজটাই বেজে গেল। দৌড়ে নিচে নেমে কাজের লোকদের থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে পরীর কাছে গেলাম। হাসপাতালে গিয়ে পরীর বাবাকে জিজ্ঞাসা করলাম পরীর কী অবস্থা। বলল এখন নাকি বিপদমুক্ত। আমি গিয়ে কথা বলতে পারি পরীর সাথে। আমি উপরের রুমে গেলাম। আমাকে দেখেই বলতে লাগলো, পরী, ডিভোর্স পেপারে সই করাতে এসেছো? আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। তোমার মাফ চাইতে হবে না। আমি আর কিছুই বললাম না, শুধু পরীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুদিন পর হাসপাতাল থেকে পরীকে বাসায় নিয়ে আসলাম। রাতে মা একটা ঠিকানা দিয়ে ওই জায়গায় যেতে বলল। কাজ করে ওই বাসায় এসে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি রুমটা অন্ধকার। লাইট অন করে দেখি বাসার ঘরের মতো সাজানো, আর পরী খাটের উপর বধূ সেজে বসে আছে। দরজা আটকে পরীর কাছে যেতে লাগলাম। পরী এসে আমাকে সালাম করলো।
তারপর দুজনে উজু করে নামাজ পড়লাম। তখন পরি বলল, এখন থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, শুধু ভালোবাসা থাকবে। ঠিক আছে মহারানী। তারপর লাইট অফ করে পরীর কাছে গেলাম। অবশেষে আমাদের প্রেম কাহিনীটা সফল হলো। কাল থেকে শুরু হবে নতুন এক সকালের। তো বন্ধুরা, গল্পটি একটু ছোট ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।